আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এসএসসি 2025 সালের শিক্ষার্থীবৃন্দদের আজকে আমি তৃতীয় অধ্যায়ের একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ তৃতীয় অধ্যায়টা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই দেখতে থাকো, শুরু করি। তো আমরা ফার্স্টে দেখব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা। তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে আমাদের কি কি লাগবে, তাহলে আমরা ফার্স্ট একটু বেসিক জিনিসটা দেখি। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে দেখি, সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন এই সংখ্যা পদ্ধতি কয় ধরনের? এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে লিখতে পারি পজিশনাল, আরেকটা নন পজিশনাল। তাহলে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখবো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে এবং ব্যক্তি থাকবে। তাহলে তিনটা পয়েন্ট দিছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তিনটা পয়েন্ট থাকবে, নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে, আর ব্যক্তি থাকবে। তখন তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারবো। এখন হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা একটু দেখি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে নিজস্ব মান থাকবে, নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান, এই যে স্থানীয় মান এবং ব্যক্তি নাই। তাহলে কি হলো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান থাকবে কিন্তু নিজস্ব মান থাকবে, স্থানীয় মান এবং ব্যক্তি থাকবে না। তখন তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। এখন দেখব আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের এটা একটু দেখি। এখানের মধ্যে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের, সেটা একটু লিখি আমরা। একটা হচ্ছে দশমিক, তারপর হচ্ছে বাইনারি, এটাকে আমরা আবার ডেসিমেলও বলে থাকি, তারপর অক্টাল, দেন হেক্সাডেসিমেল, তারপর কি হেক্সাডেসিমেল। ঠিক আছে, তাহলে কি কি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো কি? এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই চারটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপান্তরের ক্ষেত্রে। এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখে ফেলি, এই ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10 অথবা 10, 10 অথবা 10। আর বাইনারির ভিত্তি হচ্ছে 2, বাইনারির ভিত্তি 2। তারপর হচ্ছে অক্টালের ভিত্তি হচ্ছে 8। দেন হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি 16 অথবা 16। এবার এখান থেকে আমরা জানবো দশমিক সংখ্যা কোনগুলা, বাইনারি সংখ্যা কোনগুলা, অক্টাল কোনগুলা, হেক্সাডেসিমেল কোনগুলা। তাহলে আমরা একটু দেখি এখান থেকে। এখানের মধ্যে দশমিকের মান ব্যক্তিগত 10, তার মানে আমাদের 10টা অঙ্ক থাকতে হবে। কি থাকতে হবে? 10টা অঙ্ক থাকবে। এখন এই 10টা অঙ্কগুলো কি কি? দশমিকের জন্য 0 থেকে শুরু হয়। এটা কত থেকে শুরু হবে? 0 থেকে
শুরু হবে, জিরো থেকে এই 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের 10টা কমপ্লিট। এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের এটার জন্য দশমিক অথবা ডেসিমেল মানগুলা। এবার বাইনারি, বাইনারি মান, বাইনারির ভিত্তি কত 2, তার মানে সংখ্যা কয়টা থাকবে, দুইটা, মানে অঙ্ক থাকবে দুইটা, তাহলে এটা ডেসিমেলের জন্য। এবার বাইনারি 0 এবং 1, এখানে একটা এই দুইটা, এটা কার বাইনারি, বাইনারি এর জন্য। এবার হচ্ছে অক্টাল, অক্টালের জন্য কয়টা থাকবে তাহলে 8টা, 8টা মানে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এই যে 0 1 2 3 4 5 6 7, এই যে 1 2 3 4 5 6 7, এই যে 8, 8টা অঙ্ক হয়ে গেছে, তার মানে এটা কি অক্টাল। দেন হচ্ছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল হচ্ছে বেস হচ্ছে 16 অথবা 16, যেহেতু 16 তার অঙ্ক থাকবে 15টা, তাহলে একটু দেখি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমেল। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যখন 9 এর পরে যাব, এই 10 এর মানে হচ্ছে এ, হেক্সাডেসিমেলে 10 মানে এ, আর 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 ই, 15 মানে হচ্ছে এফ। এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের মান। তো এগুলো যেহেতু আমাদের কমপ্লিট, এই যে প্রত্যেকটা মান আমরা জেনে গেলাম, এখন আমরা কি করব, এখন আমাদের যেটা করতে হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এগুলো আমরা রূপান্তর গুলা দেখবো, এবং একটা থেকে একটাতে কিভাবে যাবো, এটার জন্য আমরা 3টা স্টেপ দেখছিলাম, দেখবো আমরা গত ক্লাসে বলছি যে খুব সহজ জিনিস। এখন একটু দেখি তাহলে আমরা স্টেপ গুলা কি কি হতে পারে আমাদের। আচ্ছা, তাহলে দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে 3টা স্টেপ ফলো করব আমরা, এই 3টা স্টেপ গুলো একটু দেখে ফেলি। প্রথমে আমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 3টা দেখবো। ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখন আবার বিপরীত ভাবে আসতে চাইলে তাহলে কি করব, এই 3টা থেকে কোথায় যাব আমরা, এটা একটু দেখি। আচ্ছা, আগে আমরা এই 3টা শেষ করি, আমরা 3টা স্টেপে দেখবো বলছি। তাহলে এখানে কি ডেসিমেল থেকে আমরা কোথায় যাব, বাইনারিতে, তারপর যাব অক্টালে, তারপর যাব হেক্সাডেসিমেলে। তাহলে ফার্স্টে আমরা ডেসিমেল থেকে যখন বাইনারি যাচ্ছি তখন কি করতেছি দেখি। ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে আমরা যখন যাব তখন একটা প্রক্রিয়া ইউজ করব পূর্ণ মানের জন্য। যদি পূর্ণ মান থাকে সেটার জন্য আমরা ভাগ প্রক্রিয়া, যেটা আমরা সাধারণত লসাগু বলে থাকি, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা এই যে এভাবে করে দিয়ে দিয়ে, এই যেভাবে ছোটবেলা থেকে আমরা পরিচিত লসাগু, যেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া ইউজ করব কিসের জন্য, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য। তুমি শুধু এই জিনিসটা মনে রাখবে, আর কিছু লাগবে না, কেমন। আর যদি ভগ্নাংশ থাকে, যদি ভগ্নাংশ থাকে, ওই ভগ্নাংশ মানের জন্য আমরা এটাতে বলা যায় এক প্রকারের গুণ, গুণ প্রক্রিয়া ব্যবহার করতে পারবো। আচ্ছা, একটা উদাহরণ করলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। তাহলে ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে যাব, আমরা জানি ডেসিমেলের ভিত্তি হচ্ছে কত 10, আর বাইনারির ভিত্তি 2। তাহলে আমরা যাচ্ছি কোথায়, ডেসিমেল থেকে বাইনারি। সেটার জন্য একটা মান নিয়ে নিই আমরা। সাপোজ একটা মান নিছি আমরা 79.527, এটা ডেসিমেলে আছে, ডেসিমেল থেকে আমরা নিয়ে যাব বাইনারিতে। তাহলে ডেসিমেল থেকে কোথায় নিয়ে যাব, বাইনারিতে। এখন একটু দেখি, আমি বলছিলাম কি, যদি পূর্ণমান থাকে সেটার জন্য লসাগু অথবা ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। তুমি লিখে রাখতে পারো এই সবগুলোর জন্য ভাগ প্রক্রিয়া অথবা লসাগু, ঠিক আছে। তাহলে আমরা দেখি, এই যে পূর্ণমান, দশমিকের আগে এই ভ্যালুটা হচ্ছে পূর্ণমান, এটার জন্য এটা ইউজ করব। দশমিকের পরে এটার জন্য গুণ প্রক্রিয়া ব্যবহার করব। তাহলে একটু দেখো, তাহলে 79,
এখন এই 79 কে আমরা ডেসিমেল থেকে কোথায় নিয়ে যাচ্ছি? 79 কে ডেসিমেল থেকে নিয়ে যাচ্ছি বাইনারিতে। কোথায় নিয়ে যাচ্ছি? বাইনারিতে। সেই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব আমরা। তাহলে একটু দেখি। আচ্ছা, 79 কে আমরা 2 দ্বারা ভাগ করব। যদি 79 কে 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে দেখি আমরা 79 ভাগ 2। যদি 79 কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 39.5। কত পাচ্ছি? 39.5। একটা ভগ্নাংশ চলে আসছে, মানে যেটা পূর্ণমান পেয়েছি আমরা সেটা এখানে বসিয়ে দিব 39, একটা হাইপেন দিব, 0.5 আছে না, এই 0.5 দিয়ে এখন দেখাই, 0.5 দিয়ে এই যে বেস যেটা আছে 2 ওটাই গুণ করে দিব। ওটাই কি করে দিব? গুণ করে দিব। গুণ করলে 0.5 × 2 সমান পাই 1। কত পাই? 1। তাহলে এখানে হাইপেনে 1 বসবে। ঠিক আছে, এবার আবার 2 দিয়ে 39 কে ভাগ করব। যদি আমরা 39 ভাগ 2 দিই তাহলে আমরা পাই 19.5। 19.5 পাচ্ছি। যদি 19.5 পাই পূর্ণমানটা আমরা বসিয়ে দিব, 0.5 আছে না, 0.5 কে আমরা 2 দ্বারা গুণ করব, তখন আমরা পাচ্ছি 1। আবার 2 দ্বারা ভাগ করলে 19, 2 দিয়ে 19 কে যখন আমরা ভাগ করব তখন আমরা পাচ্ছি, দেখাই, 19 ভাগ 2, তখন আমরা পাচ্ছি 9.5। তাহলে পূর্ণমান 9 বসাই দিব। 0.5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাই 1। এবার 2 দিয়ে 9 কে ভাগ করব। 2 দিয়ে 9 কে ভাগ করলে আমরা পাই 4.5। তাহলে পূর্ণমান 4টা বসাই দিব। 0.5 দিয়ে 2 কে গুণ করলে, 0.5 কে 5 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি পাই 1। তারপর 2 দিয়ে আবার 4 কে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি এখন পেয়ে যাব একটা পূর্ণমান। এই যে 2 দিয়ে যখন আমরা 4 কে ভাগ করি তাহলে কি 2 দুগুণে 4 পূর্ণমান পেয়ে যাচ্ছি আমরা। তাহলে কি শুধুমাত্র 2 পেয়েছি না? 2 হাইপেন, এখানে কোনো দশমিক আসে নাই, যার কারণে বেস দিয়ে গুণ করতে হচ্ছে না। কেমন? তাহলে যদি গুণ করাও লাগে, দশমিক নাই মানে 0, তাহলে 0 দিয়ে 2 কে গুণ করলে কত পাই? 0 পাই। তাহলে এখানে 0 বসবে। এবার 2 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি, 2 দিয়ে কাকে ভাগ করব? 2 কে যদি ভাগ করি আমরা পাই কত? 1। ওই যে দশমিক নাই, তাহলে 0 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে পাবো 0। এখন আমরা যদি 2 দিয়ে 1 কে কি করি? 2 দিয়ে 1 কে ভাগ করলে, 2 দিয়ে 1 দিয়ে তো ভাগ যায় না, তাহলে কত? 0 বসবে। 2 দিয়ে যেহেতু 1 কে ভাগ যাচ্ছে না সেজন্য কত বসাবো? আমরা 0 বসাবো। ঠিক আছে, 0 বসানোর পরে 0, তাহলে 2 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি কত পাচ্ছি? 0 পাচ্ছি। এবং এখানে তার কোনো অবশিষ্ট নাই, কিছু নাই। ঠিক আছে, তাহলে যদি আমরা এখন 1 থেকে 0 গেলে কত? 1 থেকে 0 গেলে হচ্ছে 1। অথবা আরেকটা জিনিস, এটা ঠিক পদ্ধতি না, এমনি আপনারা তোমরা যেহেতু এখন পরীক্ষার্থী তাহলে তোমাদের বোঝার জন্য মানে এই মানটা এদিকে আসছে, এই মানটা এদিকে আসছে, যদি বা এটা সঠিক পদ্ধতি না। কেমন? তাহলে আমরা আমাদের এখন তার 2 দিয়ে 0 কে ভাগ করা কোনো পসিবলই না, সম্ভবই না। তাহলে আমাদের আনসার হচ্ছে এতটুকু। কেমন? এই এতটুকু হলে আমরা মানটা কিভাবে নিব? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচেরটা। এখন ওইটা হচ্ছে আমাদের, আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে সাপোজ একটা মান আমরা দিচ্ছি, যেমন 256.132 একটা ভ্যালু নিলাম, যেটা সর্ববামে থাকবে। যেটা কি সর্ববামে, যেটা সর্ববামে থাকে সেটাকে আমরা বলতেছি এমএসবি, যেটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যেটা সর্বডানে থাকবে, সর্বডানে, সেটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই যে এটা বলা যাবে না যে নিচেরটা হচ্ছে এলএসবি, উপরেরটা এমএসবি, কারণ যখন আমরা মানটা বসাবো তখন কিন্তু কি হচ্ছে, তখন এটা আগে আসতেছে কিন্তু সর্ববামে, তার মানে নিচেরটা হচ্ছে এই যেখানে এমএসবি, উপরে হচ্ছে এলএসবি। তার মানে আমাদের আনসারটা কত দাঁড়াচ্ছে এখানে? 79 এর জন্য 1001111, এটা হচ্ছে আমার 79 এর মান। এখন আমাদের 0.527 এর জন্য বের করতে হবে। কার জন্য? 0.527। এটার জন্য আমরা একটু বের করি।
এই 0.527 এর জন্য যে মানটা বের করব সেটা আমরা ইউজ করব বলেছিলাম গুণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? গুণ প্রক্রিয়া। তবে এটার জন্য গুণ প্রক্রিয়া কিভাবে গুণটা করি আমরা একটু দেখো। এখানে এভাবে একটা দাগ দিবা, দুইটা পার্ট করবা, ঠিক আছে? করার পর এই পাশে লিখবা পূর্ণমান আর এই পাশে লিখবা ভগ্নাংশ। এখন তোমার মানটা কত? মানটা হচ্ছে 0.527। তাহলে 0.527 কি ভগ্নাংশ না? 0.527 কি ভগ্নাংশ? আমরা তো 79 এর জন্য বের করে ফেলছি। তাহলে এখানে লিখবা 0.527। এখন তুমি নিয়ে যাচ্ছ কোথায়? বাইনারিতে না, সেজন্য গুণ 2। গুণ 2। এই যে 0.527 ইন্টু 2 গুণ করবা। গুণ করার পর তুমি পাবা 1.054। কত পাবা? 1.054। 0.527 ইন্টু 2 1.054। তাহলে 1টা কি পূর্ণমান না? 1টা কি পূর্ণমান। তাহলে 1টা এখানে বসাবা, তারপর 0.054 এটা ভগ্নাংশ বসাবা। এখন এটাকে আবার 2 দিয়ে গুণ করবা। আবার 2 দিয়ে যখন গুণ করবা তুমি এখানে পাবা 0.108। 0.108 দশমিকের আগে এটা পূর্ণমান, তাহলে পূর্ণমানের ঘরে বসাই দিবা 0। তারপর 0.108 ইন্টু 2 ইন্টু কত? 2। আবার করবা 0.108 ইন্টু 2 গুণ করলে বাবা 0.216। কত বাবা? 0.216। তাহলে 0টা কি পূর্ণমান, ওই জন্য 0 এখানে বসাবা। 0.216 ইন্টু 2 আবার গুণ করবা। কেমন? তাহলে গুণ করলে এখন দেখো, এটা যখন গুণ করবা তুমি পাবা 0.432। কত পাচ্ছ? 0.432। 0 এদিকে বসাবা, 0.432। এতটুকু রাখলে হবে। 3টা করলে চলে, 4টা 5টা, কেমন? এতটুকু করলে হবে। তাহলে আমরা এখানে আর করতেছি না, এতটুকু স্টপ করে দিয়েছি। তাহলে আমরা মানটা কিভাবে নিব? মানটা নিব এটার ক্ষেত্রে নিচ থেকে উপর থেকে নিচে। কোথায় নিব? উপর থেকে নিচের দিকে। তাহলে আমাদের এই মানটা দাঁড়ায় কত? 1000। তাহলে আমরা যদি সম্পূর্ণ আনসারটা লিখতে চাই, আমরা কি সম্পূর্ণ আনসারটা যদি লিখতে চাই তাহলে কিভাবে লেখা যায় দেখো। 9.527 এটার জন্য ইকুয়াল, তাহলে কি এটা কি নিচ থেকে উপরে নিব। তাহলে 1001111.1000। এই যে এটার মানটা 1000। তাহলে এটা কনভার্ট হয়ে গেছে কোথায়? বাইনারিতে। কোথায় কনভার্ট হয়ে গেছে এখন? বাইনারিতে। তাহলে দশমিক থেকে কোথায় গেল এটা? বাইনারিতে। তাহলে এই পদ্ধতিতে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাব। শুধু এই পদ্ধতি না, আমরা আরো কি এই যে ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য এই পদ্ধতি ইউজ করব। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য কি একই পদ্ধতি ব্যবহার করব। তাও একটু দেখাই দিই আমি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো। এখন দেখি আমরা ডেসিমেল থেকে অক্টালের জন্য। এই ডেসিমেল থেকে অক্টালের জন্য আমরা কি করতেছি দেখো। এই যে ধরো আমরা একটা মান নিচ্ছি, সেম মানে নিই 79.527, সেটা ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাব। ডেসিমেল থেকে কোথায় নিয়ে যাব? অক্টালে নিয়ে যাব। তো সেটার জন্য আমরা এখন কি করতে পারি দেখো। তাহলে 79 নিয়ে যাচ্ছি কোথায়? অক্টাল মানে 8। তাহলে ভাগ হবে কত দিয়ে? 8 দিয়ে ভাগ হবে। তাহলে 8 কে যখন 79 দিয়ে ভাগ করব তাহলে দেখো কত পাই আমরা। এই যে 79 ভাগ 8, তাহলে পাবো 9 পয়েন্ট, এই যে দিকে দেখো 9.875। তাহলে আমরা কত পাচ্ছি? 9.875 পাচ্ছি। 9.875। তাহলে পূর্ণ মানটা এই জায়গায় বসাই দিব, হাইপেন 0.875 পেয়েছি না? এখানে কত? 0.875। এটাকে কত দিয়ে গুণ করব? এই যে বেস দিয়ে। তাহলে এটাকে যদি আমরা 0.875 গুণ 8 বেস,
গুণ করলে আমরা পাচ্ছি 7, এই যে যেটা 7 পাবো সেটাই এখানে বসাই দিব। ওকে, বুঝছি আশা করি। এবার হচ্ছে 8 কে 9 দিয়ে ভাগ করব। 8 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 ভাগ 8, তাহলে আমরা পাচ্ছি 1.125, 1.125 পূর্ণমান যেটা সেটা এখানে বসাই দিব হাইপেন, এই যে 0.12 আছে না, সেটাকে 8 দিয়ে গুণ করব। 0.125 গুণ 8 পাচ্ছি কত? 1। তাহলে এই 1টা এখানে বসাই দিব। ঠিক আছে, 8 দিয়ে 1 কে কি বাদ যায়? সম্ভব কখনো? যদি সম্ভব না হয় আমরা কত বসাবো বলছি? 0 বসিয়ে দিব। এই যে 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1 থেকে 0 গেলে এই যে 1 মাইনাস 0 সমান কত হয়? 1। আমি একটু আগে বলছিলাম ওই যে এটা এখানে আসতেছে, এটা এখানে আসতেছে, এই পদ্ধতি ভুল। এই যে এখানেই প্রমাণিত হচ্ছে, এটা যদি এখানে আসে, এটা যদি এখানে আসে, তাহলে কি এখানে তো 1 হওয়ার কথা, তাই না? তাহলে কি করতে হয়? এই যে 1 থেকে 0টা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করলে আমরা কত পাই? 1। কেমন কত পাই? 1 পাচ্ছি। এই 1টা তখন এখানে বসলো। তাহলে আমাদের এখন কি নিচ থেকে উপরে মানটা নিব, নিচ থেকে উপরে। নিচেরটা বলতেছে এখানে এমএসবি, আর এটা কি? এলএসবি। ঠিক আছে, এবার কি 0.527, তাহলে এটার জন্য আমরা কি করব বলছি? দুইটা ভাগ করব, এটা পূর্ণমান আর এটা ভগ্নাংশ। এটা পূর্ণমান আর এটা ভগ্নাংশ। তাহলে আমরা কি করতে পারি? এই যে ভগ্নাংশতে 0.527 ইন্টু, এখন কোথায় নিয়ে যাচ্ছি? অক্টালে, যেহেতু অক্টালে নিয়ে যাচ্ছি, ইন্টু 8। তাহলে একটু গুণ করি আমরা। 0.527 ইন্টু 8 গুণ করলে পাচ্ছি 4.216। তাহলে আমরা এখানে কত বসাবো? পূর্ণমানটা বসাই দিই, পূর্ণমানের করে 0.216 ইন্টু 8, আবার গুণ করি 0.216 ইন্টু 8 গুণ করলে পাই 1.728। তাহলে 1 পূর্ণমান এখানে বসাবো 0.728 ইন্টু 8, তাহলে 0.728 ইন্টু 8, এটা পাচ্ছি 5.824। তাহলে 5টা পূর্ণমান, ওই জন্য এখানে বসাবো 0.824 ইন্টু 8, তাহলে 0.824 ইন্টু 8, এটা করলে পাই আমরা 6.592। তাহলে 6টা পূর্ণমান, এখানে বসাবো 0.592। আর দরকার নাই, আমরা এতটুকু করলেই না। ঠিক আছে, তাহলে এই মানটা নিব উপর থেকে নিচে। তাহলে আমাদের সম্পূর্ণ মানটা দাঁড়াচ্ছে এভাবে 79.527। এটার অক্টাল হচ্ছে 117 এটা উপর থেকে নিচে 4156, এটা হচ্ছে অক্টালে গেল। আশা করি এই জিনিসটাও তোমরা বুঝেছো। একই পদ্ধতি, কেমন? কারণ কি একই পদ্ধতি বলতে, এখানে দেখো, যখন আমরা ডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারিতে নিয়ে যাব, প্রথমে পূর্ণমান যেটা থাকবে, যদি ভগ্নাংশ না থাকে তো আর দরকার নেই, এই পদ্ধতি ইউজ করার দরকার নেই। তখন কি পূর্ণমানের জন্য এইভাবে ভাগ প্রক্রিয়া ইউজ করবো, তখন লসাগু বলতে পারি আমরা। তারপরেরটা ভগ্নাংশের জন্য এইভাবে, ভগ্নাংশের জন্য গুণ প্রক্রিয়াটা ব্যবহার করব। তাহলে আমরা হেক্সাডেসিমেলটাও একটু দেখে ফেলি, কেমন? আচ্ছা, এখন হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের জন্য আমরা সেম প্রশ্নটাই নিই, 79.527, এটা ডেসিমেল থেকে 16 অথবা হেক্সাডেসিমেলে নিয়ে যাব। সেক্ষেত্রে 79 কে কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে। যদি আমরা 79 কে 16 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি 4.9375। কত পাচ্ছি? 4.9375। তাহলে কি এই যে 4টা কি পূর্ণমান, তাহলে এটা বসাই দিব হাইপেন। এই মানটাকে কি করব? দশমিকের মানটাকে ওই 16 দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমরা দেখি 0.9375 ইন্টু 16, এটাতে পাচ্ছি 15। এই যে 0.9375 ইন্টু 16 গুণ করলে পাবো আমরা 15। কত পাবো? 15। কিন্তু হেক্সাডেসিমেল আমরা 15 বসাতে পারি না।
কি করতে পারি না, হেক্সাডেসিমেলে 15 বসাতে পারবো না। এই 15 এর মান হচ্ছে এফ, দেখাই দিয়েছিলাম আমি 15 এর মান কি এফ, তাহলে এখানে কত বসবে, এফ বসবে। এখন 16 দিয়ে 4 কে ভাগ করব, 16 দিয়ে কি 4 কে ভাগ যায়, ভাগ যায় না, ভাগ না গেলে কত বসবে, 0, কত বসবে 0। এবার এই যে 4 থেকে 0 গেলে কত, 4 থেকে 0 গেলে হচ্ছে 4, ঠিক আছে, 4 থেকে 0 গেলে 4, তাহলে নিচ থেকে উপরে মানটা নিব, তাহলে এটা গেল। এবার হচ্ছে 0.527 এর জন্য সেম ভাবে পূর্ণমান ভগ্নাংশ, পূর্ণমান ভগ্নাংশ। এখন দেখি পূর্ণমান ভগ্নাংশ 0.527 হচ্ছে কি ভগ্নাংশ, নিয়ে যাচ্ছি কোথায়, হেক্সাডেসিমেলে ইনটু 16, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি 0.527 ইনটু 16 গুণ করি আমরা পাচ্ছি 8.432, তাহলে 8 হচ্ছে কি পূর্ণমান, তাহলে 8.432 ইনটু 16, ঠিক আছে। তাহলে 0.432 ইনটু 16, এখন পাচ্ছি 6 পয়েন্ট, এখানে আমরা পাচ্ছি 6.912, তাহলে 6 হচ্ছে পূর্ণমান, 0.912 ইনটু 16, তাহলে এবার আবার যদি গুণ করি 0.912 ইনটু 16, তাহলে আমরা পাচ্ছি 14, এখানে কত পাচ্ছি 14.592, তাহলে 14.592 যদি পাই আমরা, 14 হেক্সাডেসিমেলে তো 14 লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে, 14 এর মান হচ্ছে ই, তাহলে আমরা লিখবো এখানে ই 0.592 ইনটু 16, তাহলে 0.592 ইনটু 16, তাহলে কত পাই 9.472, 9 হচ্ছে পূর্ণমান, 0.472 আর করার দরকার নাই, এটা উপর থেকে নিচে মানটা নিব, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ মানটা দাঁড়ায় 79.527, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হচ্ছে 4f.86e9, এটা হচ্ছে কোথায় গেছে এখন, হেক্সাডেসিমেলে, ডেসিমেল থেকে কোথায় গেল, হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের একটা পার্ট শেষ, এটা একটা করালেও হতো, তাও আমি তিনটা করাই দিছি, তিনটা রূপান্তর, কারণ এটাতে একটা করাইলে বাকিগুলো অটোমেটিক পারা যায়, ঠিক আছে। এখন তারপরে স্টেপটা আমরা দেখি, তারপরে স্টেপ হচ্ছে আদার্স থেকে ডেসিমেল। এখন আদার্স কোনগুলা, মানে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটা থেকে আমরা নিয়ে যাব ডেসিমেলে। আগে নিয়ে গেছিলাম কি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এখন নিয়ে যাব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে। এটার জন্য শুধুমাত্র একটা সিম্পল সূত্র মনে রাখবা তোমরা, শুধুমাত্র একটা সিম্পল সূত্র মনে রাখবা, সব পারবা। দেখো এখন সেটা কি, সেটা হচ্ছে প্রদত্ত সংখ্যা ইনটু বেস টু দি পাওয়ার, কি বললাম, প্রদত্ত সংখ্যা ইনটু বেস টু দি পাওয়ার, এই সূত্র মনে রাখো, সবগুলা পারবা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পাওয়ার, পাওয়ার মানে বোঝাচ্ছে সিরিয়াল নাম্বার, পাওয়ার মানে এখানে কি বোঝাচ্ছে, সিরিয়াল নাম্বার। তাহলে আমরা একটু দেখি, একটা দেখলে বাকি সব পারবা, কেমন। তাহলে ফার্স্টে আমরা দেখব বাইনারি থেকে, বাইনারি টু ডেসিমেল, বাইনারি থেকে কোথায় দেখবো, ডেসিমেল। তাহলে আমরা একটু প্রশ্ন লিখি, 101.010, সেটাকে আমরা নিয়ে যাব ডেসিমেলে, মানে বাইনারি থেকে কোথায় নিয়ে যাব, ডেসিমেলে নিয়ে যাব। একটু দেখো তাহলে, ফার্স্টে বলছি কি প্রদত্ত সংখ্যা ইনটু বেস টু দি পাওয়ার, পাওয়ার মানে কি সিরিয়াল নাম্বার, তাহলে এখানে প্রত্যেকটাতে কি দিতে হবে, আমাদের সিরিয়াল নাম্বারটা দিতে হবে। এটা করার পর তোমরা যেটা করবা, একটু নিচে আবার লিখবে, এটা নিচে আবার লিখলাম, লিখার পরে এখানে একটা জিনিস দেখো, দশমিকের আগে, দশমিকের আগে যে পূর্ণমানটা থাকবে, কি বললাম, দশমিকের আগে যে পূর্ণমানটা থাকবে সেগুলা কাউন্ট হবে 0 থেকে, 0 1 2 এইভাবে করে সিরিয়াল নাম্বার দিব। আর যদি দশমিকের পরে হয়, যদি দশমিকের পরে হয় তখন -1 -2 -3 এইভাবে করে দিব, কেমন সিরিয়ালি দিতে থাকবো। তাহলে কি দশমিকের আগে পূর্ণমানের জন্য বলেছিলাম 0 থেকে শুরু হয়, তাহলে সিরিয়াল নাম্বার 0 1 2 3 4 5, আরো থাকলে ভ্যালু
6 7 এভাবে যাবে। দশমিকের পরে শুরু হবে কত দিয়ে বলছিলাম, মাইনাস দিয়ে। তাহলে কি এখানে কিন্তু যখন মাইনাস দিয়ে শুরু হবে তখন কিন্তু জিরো আসবে না, কেমন? তাহলে -1 -2 -3 -3। এখন এটা একটু করি আমরা, দেখো যখন আমরা এটা করব সিরিয়াল নাম্বার দেওয়া শেষ না, শেষ। এখন সূত্র যখন বসাবো কাজ করার সময় ডিরেক্ট আমরা বাম থেকে ডানে যাব, বাম থেকে ডানে যাব। তাহলে আমরা করি ইকুয়াল প্রদত্ত সংখ্যা, এই যে প্রদত্ত সংখ্যা মানে ওই সংখ্যাটাই 1 সূত্রের ইনটু বেস। এখন এখানে একটা জিনিস দেখো, তোমরা নিয়ে যাচ্ছ কোথায়, ডেসিমেলে না, কিন্তু কোথায় থেকে নিয়ে যাচ্ছ, বাইনারি থেকে। কোথায় থেকে নিয়ে যাচ্ছ, বাইনারি থেকে। যেহেতু বাইনারি থেকে নিয়ে যাচ্ছ তার বেস কত, 2। এই যে 2 বেস টু দি পাওয়ার, পাওয়ার মানে কি সিরিয়াল নাম্বার, পাওয়ার মানে কি এখানে সিরিয়াল নাম্বার। তাহলে এই যে এই 1 এর পাওয়ার কত, 5 না? তাহলে এখানে 2 এর উপর কত বসবে, 5। ওই 2 বেস মানে ভিত্তি, বাইনারির ভিত্তি 2 না, 2 এর উপর কত, 5, কেমন? তারপর প্লাস এখানে পদার্থ সংখ্যা কত, 0, 0 ইন্টু বেস 2 টু দি পাওয়ার 4 প্লাস পদার্থ সংখ্যা 1 ইন্টু টু দি পাওয়ার 3, পদার্থ সংখ্যা 1 ইন্টু টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার 0। তাহলে এটার কাজ শেষ, দেখে দেখে বসিয়ে দিলাম। তারপর প্লাস এবার কি 0 ইন্টু 2 ইনভার্স 1, এই যে 2 বেস 2 আর 0 এর পাওয়ার কত, ইনভার্স 1 -1 আর কি, ইনভার্স 1 বলে, প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 2 প্লাস 0 ইন্টু 2 ইনভার্স 3, যা আছে একদম ওই সূত্র ব্যবহার করে পদার্থ সংখ্যা ইন্টু বেস টু দি পাওয়ার সূত্রটা ব্যবহার করে বসিয়ে দিলাম। এখন হচ্ছে তোমরা কাজ করবা কেমন, 1 ইন্টু টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 মানে 32, 32 এর সাথে 1 গুণ করলে হয় 32 প্লাস এখানে 0 চলে আসছে মানে 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করাই মানে কি 0, 0 প্লাস 1 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে 8, এটার সাথে 1 গুণ করলে হয় 8, এখানে একটা প্লাস হবে 8 প্লাস 1 ইন্টু 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 1 গুণ করলে হয় 4 প্লাস 0 চলে আসে মানে 0 প্লাস একটা জিনিস মাথায় রাখবে, কোন সংখ্যা 1 কোটি হোক 2 কোটি হোক কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে आंसर হচ্ছে 1, आंसर কত হয় 1। তাহলে টু দি পাওয়ার 0 সমান 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1 প্লাস এখানে 0 চলে আসে মানে পুরো মানটাই 0 প্লাস 2 ইনভার্স 2। এখন 2 ইনভার্স 2 এর মান কত, 2 ইনভার্স 2 এটা একটু ক্যালকুলেটরে বসাই করবা, করলে তুমি পাবা 0.25। এখানে 0 চলে আসা মানে পুরোটাই 0 হয়ে যায়, প্লাস 0 এখানে তুমি যোগ করলে পাবা 45.25। কত পাবা, 45.25। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে 45.25। এটা হচ্ছে আমরা নিয়ে গেছি কোথায়, ডেসিমেলে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর। এখন তুমি যদি চাও অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি করবা, অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য সেম কাজটাই করবা। তখন হচ্ছে 2 এর জায়গায় কি বসবে, 8 বসবে। 2 এর জায়গায় কত বসবে, 8 বসবে, কেমন? যখন হেক্সাডেসিমেলে নিয়ে যাবা তখন কি হবে, হেক্সাডেসিমেলে যখন নিয়ে যাবা তখন তোমার এই যে 2 এর জায়গায় প্রত্যেকটা 2 এর জায়গায় কত বসবে, 16 বসবে। কত বসবে, 16 বসবে। এভাবে করে তুমি বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তরটা কমপ্লিট করবা। একদম সেম নিয়মে, কোনো চেঞ্জ হবে না, কেমন? এদিকে যদি তোমার আরো মান থাকতো তাহলে কি -4 হইতো, -5 হতো, এইভাবে করে হবে, কেমন? বুঝে গেছে? বুঝো নাই? আশা করি বুঝার চান্সটাই বেশি, কেমন? তাহলে কি এখানে অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে গেলে সেম পদ্ধতি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে গেলে তাও কি একই পদ্ধতি ব্যবহার করবা। তাহলে আমরা তৃতীয় নাম্বার স্টেপে চলে যাই, কেমন? হচ্ছে আমাদের আদার্স থেকে আদার্স, এটা একটু দেখি। আদার্স থেকে আদার্স টু আদার্স, এই আদার্স টু আদার্স এর ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো থাকবে, এখানে কোনো ডেসিমেলের কাজ থাকবে না। এখানে কি থাকবে না, কোনো ডেসিমেলের কাজ থাকবে না। এখানে আমরা দেখব শুধুমাত্র বাইনারি থেকে অক্টালের রূপান্তর, বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি,
অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তাহলে এখানে আমরা কি কি দেখবো একটু দেখো। বাইনারি থেকে অক্টাল দেখবো, বাইনারি থেকে হেক্সাডেসিমেল দেখবো, অক্টাল থেকে বাইনারি দেখবো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি দেখবো, অক্টাল থেকে হেক্সাডেসিমেল দেখবো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি দেখবো। আমাদের ডেসিমেলের পার্ট সম্পূর্ণটাই শেষ। এটাও একদম সহজ, দুইটা সূত্র মাথায় রাখবো, শুধু দুইটা কোড মাথায় রাখবো। একটু দেখি, প্রথমে আমরা যেটা করব, দেখো এখানে যেহেতু অক্টাল আর কাকে নিয়ে কাজ, হেক্সাডেসিমেল কে নিয়ে কাজ, এখানে আমরা মাথায় রাখতে হবে একটা সূত্র, টু দি পাওয়ার এন। কত সূত্রটা? টু দি পাওয়ার এন। এখন আমরা জানি কি অক্টাল, অক্টালের বেস হচ্ছে কত? 3। আমরা জানি অক্টালের বেস কত? 3। যেহেতু অক্টালের বেস 3, সরি অক্টালের বেস হচ্ছে 8, আমরা অক্টালের বেস কত জানি? 8। তাহলে যদি 8 হয়, এই সূত্রে বসিয়ে আমাদের যে কোনো ভাবে 8 আনতে হবে। কি আনতে হবে? 8। তাহলে আমরা কি করতে পারি? 2 কিউব সমান কত আসে? 8 না? এই যে এখানে যে 3টা বসিয়েছি তাকে আমরা বিট বলবো। তাহলে অক্টালের বিট কত? 3। তাহলে এখানে এই 3 দিয়ে আমরা কাজ করব। কেমন? এখন যদি আমরা হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের বিটটি কত? 16। তাহলে এই সূত্রে বসিয়ে আমাদের যে কোনো ভাবে কি আনতে হবে? 16 আনতে হবে। তাহলে টু দি পাওয়ার 4 সমান কত হয়? 16। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 4। এই 4 দিয়ে আমরা কাজ করব। তাহলে একটু দেখি আমরা, যেহেতু অক্টালের জন্য আমাদের 8, তাহলে 8 যদি 8 হয় আর 3 পাচ্ছি, অক্টালের বিট কত তাহলে? 3। যদি 3 হয় আর হেক্সাডেসিমেলের বিট 4। এখন অক্টালের জন্য আগে দেখা যাক, যেহেতু 3, এটার জন্য আমরা একটা কোড ইউজ করব। একটা কি ইউজ করব? টেকনিকের জন্য একটা কোড ইউজ করব যাতে সহজে হয়ে যায়। সেটা কি? অক্টালের ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে 4 2 1, 1 কে ডাবল করলে 2, 2 কে ডাবল করলে 4, এটা অক্টালের জন্য। আর হেক্সাডেসিমেল, হেক্সা এর জন্য 8 4 2 1, এই যে 4টা, এই যে 4টা পাইছি বিট, 4টা, এই যে 3টা পাইছি বিট অক্টালের, 3টা। এই সাধারণ দুই কোডটা দিয়ে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলবো। একটু দেখো, খুব সহজ, দেখো কিভাবে করি। এখন প্রথম রূপান্তরটা আমরা দেখি, বাইনারি থেকে বাইনারি টু অক্টাল। প্রথম রূপান্তর কি? বাইনারি থেকে অক্টাল। তাহলে আমরা একটা ভ্যালু নিই, দেখো 1 1 1 0 1 1 1 0 0.0101। এই বাইনারি থেকে অক্টালে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? বাইনারি থেকে অক্টালে নিয়ে যাব এটাকে। সেই ক্ষেত্রে একটা জিনিস দেখো, করার পরে আবার নিচে লিখে ফেলবা প্রশ্নটা, এদিকে একটু গ্যাপ রাখবা, গ্যাপ রেখে তারপর লিখবা 1 1 1 0 1 1 1 0.0101 লিখছি না? এখন আমরা কোথায় নিয়ে যাচ্ছি? অক্টালে নিয়ে যাচ্ছি না? তাহলে অক্টালের বিট কত? 3। অক্টালের বিট কত জানি আমরা? 3। যদি অক্টালের বিট 3 জানি, এখান থেকে তিনটা করে সংখ্যা নিব। কয়টা? তিনটা। দশমিকের আগে ডান থেকে বামে যাব, দশমিকের পরে বাম থেকে ডানে যাব। আবারও বলতেছি, দশমিকের আগে বাম থেকে ডানে যাও, ডান থেকে বামে যাব, দশমিকের পরে বাম থেকে ডানে যাব। তাহলে দশমিকের আগে দেখি ডান থেকে বামে কয়টা করে নিব? তিনটা। আর তিনটা নেওয়ার পরে যদি কেউ একা থাকে, মনে করে একটা বাকি আছে, তার সাথে আর দুইটা দরকার না, তিনটা পরিপূর্ণ হওয়ার জন্য, তখন কি করব? দুইটা জিরো অ্যাড করে দিব। যদি দেখি দুইটা আছে আর একটা দরকার, তখন একটা জিরো অ্যাড করে দিব। দেখো তাহলে 1 2 3, এই একটা জুটি 1 2 3, এটা একটা 1 2। এখন দেখো এই দুইটা কিন্তু প্রয়োজন কয়টা? যেহেতু অক্টাল, আরো একটা, টোটাল 3টা প্রয়োজন, তো এখানে আছে 2টা, তাহলে আরো কয়টা দরকার? একটা দরকার। তাহলে একটা, এটা কি দিয়ে পরিপূর্ণ করব? 0 দিয়ে। 3টা হয়ে গেল। দশমিকের পরে বলছি বাম থেকে ডানে যাব, তাহলে 1 2 3, এই এখন একা হয়ে গেছে না? তার আরো কয়টা দরকার? 2টা, কারণ অক্টালে পূর্ণ হওয়ার জন্য 3টা লাগে। তাহলে আরো 2টা শূন্য দিয়ে দিবা, হয়ে গেল না? এখন দেখো, এখন ছোট একটা টেকনিক ইউজ করব বলেছিলাম। কোডটা ছিল কত? 4 2 1। কোড কত? 4 2 1। এই কোডটা ইউজ করব আমরা, 4 2 1, এই কোডটাই ব্যবহার করব। তাহলে আমরা ফার্স্টে করা শুরু করি। এখন দেখো
100 100। এবার একটু মাথায় ভালো করে নাও, সেটা হচ্ছে জিরো থাকলে কাউন্ট করব না। কি বলছি? জিরো হলে ওই মানটা নিব না, কাউন্ট করব না। ওয়ান থাকলে ওই মানটা যোগ করব। কিরকম দেখো, এখানে কত আছে? 100 না, সিরিয়ালি বসাই যাবা। এই যে 100, এদিক থেকে সিরিয়ালি বসাই দিবে। দেখো 100 যে মানটা আছে সেটা সিরিয়ালি বসাই দিলাম না আমি। 100 বসানোর পর আমি বলেছিলাম কি, জিরো হলে নিব না। জিরো হলে কি নিব না, ক্রস বাদ। আর ওয়ান থাকলে নিব। তাহলে জিরো আছে এটাতে, তার মানে কি এটা নিব না। জিরো আছে, এটা নিব না। ওয়ান আছে, তার মানে ফোরটা আমরা নিব। তাহলে এই মানটা কত? আনসার 4। বুঝছো আশা করি। এবার 010, তাহলে এখানে আমরা বসাই, সিরিয়ালি বসাই দিই। 010, জিরো থাকলে নিব না, নিব না, ক্রস। জিরো থাকলে ক্রস, ওয়ান থাকলে নিব। তাহলে এই ওয়ানের মান এখানে কত? 2 না, তাহলে 2টা নিব। ঠিক আছে। এবার 110, এটা বসাই দিই। 110 সিরিয়ালি বসাইছি কিন্তু, এই দেখো 110। তাহলে এবার দেখো, জিরো থাকলে নিব না, ক্রস। এখানে 1 আছে, 2, এখানে কত আছে? 4 আছে না? 4 আছে, তাহলে প্লাস 4। তাহলে এটার মান দাঁড়ায় কত? 6। ঠিক আছে, কত দাঁড়ায়? 4 + 2 = 6। তাহলে এটার আনসার হচ্ছে 6। ঠিক আছে। এবার এটাতে বসাই। এখানে কত আছে? 101 না, 101 ডিরেক্ট বসাই দিলাম। 101, তাহলে জিরো আছে, তাকে নিব না। এবার কি আছে? এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এটাও নিব, এটাও নিব। এই দুটো যোগ করে দিই। 4 প্লাস, এই যে 4 + 1 = 5। তাহলে এটার আনসার 5। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 011 011। জিরো থাকলে ক্রস, ওয়ান থাকলে নিব, ওয়ান থাকলে নিব। তাহলে এই 1 এর মান 2, এই 1 এর মান 1, তাহলে কত হয়? 3। তাহলে এটার আনসার 3। আশা করি এতটুকু বুঝছো তোমরা। এখন দেখো তাহলে আমাদের সম্পূর্ণ মানটা কত দাঁড়ায়। এটা আনসার যখন লিখবা এটা লিখবা। তাহলে 111 তাহলে 356.24, এটা হচ্ছে আমাদের আনসার। কোথায় নিয়ে গেছি? অক্টালে নিয়ে গেছি। আশা করি বুঝছো বাইনারি থেকে অক্টালে কিভাবে আমরা নিয়ে যাব। এটাই হচ্ছে নিয়ম বাইনারি থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য। আবার একটু রিভিউ করে দিচ্ছি। যখন অক্টালে নিয়ে যাব তখন আমরা 3 বিট দিয়ে কাজ করব। 4 to 1 দিয়ে, জিরো থাকলে নিব না, ওয়ান থাকলে নিব। এবং যখন কাজ করব তখন দশমিকের আগে বাম থেকে ডানে, দশমিকের পরে ডান থেকে বামে। দশমিকের আগে ডান থেকে বামে, দশমিকের পরে বাম থেকে ডানে। আর হচ্ছে যদি তিনটা নেওয়ার পরে যদি দেখি একটা একা আছে, তখন তার সাথে দুইটা জিরো বসিয়ে দিব। আর যদি দেখি দুইটা হওয়ার পর আরো খালি আছে, তখন তার সাথে একটা জিরো বসাই দিব। তাকে পরিপূর্ণ করতে হবে 3 বিট দিয়ে। তাহলে এটা আশা করি পারবো আমরা। একই নিয়ম সবগুলা। এরপরে দেখবো বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আচ্ছা, এখন কি দেখবো আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে করব। যদি বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল করি তাহলে সেম আগের পদ্ধতি। হেক্সাডেসিমেল জানি আমরা, বেস হচ্ছে 16 আর বিট কত পাইছিলাম? 4। সেটার জন্য আমরা ইউজ করব 8421, এটা ইউজ করব। এই কোডটা কোথায়? হেক্সাডেসিমেলের জন্য। আবার বলতেছি কিসের জন্য? হেক্সাডেসিমেলের জন্য। এটা আবার লিখে ফেলি আমরা, এদিকে জায়গায় খালি রাখবো যদি এক্সট্রা সংখ্যার প্রয়োজন হয় ওই জন্য। কেমন? এখন দেখি দশমিকের আগে ডান থেকে বামে এখন কয়টা কয়টা করে নিব। যেহেতু হেক্সাডেসিমেলে নিয়ে যাচ্ছি আমরা, সেজন্য চারটা নিতে হবে। কেমন? 4 বিট 4 বিট। 1 2 3 4, 1 2 3 4 নিয়ে নিলাম। এখন এ একা হয়ে গেছে না? হ্যাঁ, এ সিঙ্গেল হয়ে গেছে। তার জন্য আরো কয়টা প্রয়োজন? 4টা পরিপূর্ণ করতে হবে। আরো 3টা, তাহলে 3টা জিরো দিয়ে দিই, হয়ে গেল। এবার দশমিকের পরে বাম থেকে ডানে 1 2 3 4, আর প্রয়োজন নাই যেহেতু আর খালি নাই। কেমন? এখন দেখো ওই যে সেম এই মানের মধ্যে 8421, যেহেতু হেক্সাডেসিমেল, এটার মধ্যে আমরা মানগুলা বসাই দিই। কেমন? যদি মানগুলা বসাই
তাহলে এই যে এদিক থেকে করা যাবে, এদিক থেকে আমরা চাইলে এদিক থেকে করে ফেলতে পারি আগে। তাহলে কি 0 0 0 1 এখানে বসাও 0 0 0 1। তাহলে যদি 0 থাকে আমরা কি কাউন্ট করব? করব না, তাই না? যেহেতু কাউন্ট করব না সেজন্য 0 থাকলে বাদ। তাহলে এখানে কি শুধু 1 না? এই 1 এর মান কত? 1। তাহলে এটার आंसर কত? 1। এবার কি? এবার হচ্ছে 1 0 1 0 1 0 1 0। 0 থাকলে নিব না, 0 থাকলে বাদ। আর 1, এই 1 এর মান কত? 8 প্লাস এই 1 এর মান কত? 2 সমান কত পাই? 10। হেক্সাডেসিমেলে 10 এর মান কত? হেক্সাডেসিমেলে 10 এর মান হচ্ছে হেক্সাডেসিমেলে 10 এর মান এবার এটা এটা কি 1 1 1 0 1 1 1 0, তাই না? তাহলে 0 থাকলে বাদ। আর এখানে কি তিনটা 1 না? এই তিনটা 1 এর মান কত? 8 প্লাস 4 প্লাস 2 সমান কত হয়? 14 সমান কত? 14 14 14 মানে কি হেক্সাডেসিমেলে ই, 14 মানে ই, ঠিক আছে? 14 মানে তাহলে আমরা কি পাচ্ছি? ই। এবার দশমিক পয়েন্ট, এবার এটা বসাই 0 1 0 1 0 1 0 1 0 থাকলে ক্রস, আর 1 থাকলে এই 1 এর মান 4 প্লাস এই 1 এর মান 1 সমান 5, এটার মান 5। এটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তাহলে আমাদের আনসারটা আমরা কি পাইছি? 1 a e.5। এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। কেমন? এবার আমরা দেখব এখন বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল শেষ। কেমন? এবার আরেকটা ট্রিক্স, আরেকটা জিনিস দেখব, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। কেমন? এটা একটু দেখি আমরা। এখন দেখব আমরা অক্টাল থেকে বাইনারি। তাহলে একটু দেখি অক্টাল টু বাইনারি। অক্টাল থেকে বাইনারি মানে হচ্ছে বেস 8 থেকে 2 তে কিভাবে নিয়ে যাব? তাহলে অক্টালের একটা মান নিই আমরা 7 to 5.64, এটাকে নিয়ে যাব আমরা বাইনারিতে। তাহলে লিখি একটু এটা, এটাও সেম ভাবে আমরা কোডের সাহায্যে করব। আমাদের কোডটা কি ছিল অক্টালের জন্য? 4 to 1। এক্ষেত্রে একটু মনোযোগ দাও, দেখব প্রথম মানটা 7 না? এই তিনটা অঙ্ক থেকে, এই তিনটা অঙ্ক থেকে কত কত যোগ করলে 7 পাবো? যে যে সংখ্যাগুলো এখান থেকে নিব ওই সংখ্যাগুলোর নিচে 1 বসাবো, আর যে যে সংখ্যাগুলো আমরা লাগবে না, প্রয়োজন হবে না, ওই সংখ্যাগুলোর নিচে আমরা 0 বসাবো। আবার বলতেছি, যে যে সংখ্যাগুলো নিব ওই সংখ্যার নিচে 1 বসাবো, যে যে সংখ্যাগুলো নিব না ওই সংখ্যার নিচে 0 বসাবো। এখন দেখো 7, আমাদের প্রথম ভ্যালুটা কি? প্রথম অঙ্কটা হচ্ছে 7। এখানে 4 to 1 কত কত যোগ করলে আমরা 7 পাবো? দেখো তো, 4 plus 2 plus 1 equal 7 না? মানে তিনটা সংখ্যা নিয়েছি না এখানে, তিনটার নিচে কি বসবে? 1। মানে এটাও 1, এটাও 1, এটাও কি 1। তাহলে এই 7 এর মানটা হচ্ছে 1 1 1। এবার কত? 2 না? 7 এর কাজ শেষ, এবার কত? 2। তাহলে এখানে দেখো কত কত যোগ করলে 2 পাবা? শুধুমাত্র 2টা নিলেই তো আমরা 2 পাচ্ছি, তাই না? তাহলে শুধু নিছি কত? 2 না? 2 এর নিচে 1, এই 4 এবং 1 কে নিয়েছি, নিই নাই, সেই জন্য এগুলোর নিচে কত বসবে? 0। তাহলে এই 2 এর आंसर কত? 0 1 0। এবার আসা যাক 5 এ। 5 এর জন্য দেখো এখানে কত কত যোগ করলে তুমি 5 পাবা? এখানে আমরা দেখতেছি 4 এবং 1 যোগ করলে, দেখো 4 যোগ 1 সমান কি 5 না? তাহলে 4 নিয়েছি সেজন্য 1, 1 নিয়েছি ওই জন্য 1, 2 কি নিছি? নিই নাই, সেজন্য 2 এর নিচে 0। তাহলে আমরা বলতে পারি 1 0 1 পয়েন্ট। এবার দেখো, এবার হচ্ছে 5 এর 6 এর জন্য এখান থেকে কত কত নিলে তুমি 6 পাবা? 4 যোগ 2, তাহলে এই যে 4 নিছি 1, 2 নিছি 1, 1 নিলে 0, তাহলে 6 কত কত যোগ করলে 6 পাচ্ছি? 4 এর সাথে 2 যোগ করলে আমরা 6 পাচ্ছি। তাহলে এটার आंसर 1 1 0। এবার আসা যাক 4 এ। এখানে দেখো কত কত যোগ করলে তুমি 4 পাবা? শুধুমাত্র 4 কে নিলে, তাহলে 1 0 0। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের आंसर। आंसरটা লিখতে পারি এভাবে,
এটা হচ্ছে আমাদের আনসার। কোথায় গেছে এটা? বাইনারিতে। তাহলে এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি রূপান্তরটা। কেমন? এবার দেখি আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে নিয়ে যাব। এবার কি দেখবো? হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিভাবে নিয়ে যাব। হেক্সা টু বাইনারি। এই হেক্সা টু বাইনারির জন্য আমরা একটা ভ্যালু নিই, প্রশ্ন নিই এ বি 4.D9 16। হেক্সাডেসিমেল দিয়ে কোথায় নিয়ে যাচ্ছি? বাইনারিতে। হেক্সাডেসিমেলের বিট কত? 4, বেস কত? 16। তাহলে দেখো আমরা একটু প্রশ্নটা লিখি, এটা ঠিক আছে। এর কোড কি ছিল? 8421 8421। এবার দেখো প্রথমে এর জন্য এ সমান হেক্সাডেসিমেলে এ সমান আমরা কত জানি? 10। এ সমান কত? 10। তাহলে এখানে দেখো তো তুমি 8421 এখানে কত কত যোগ করলে তুমি 10 পাওয়া? দেখো তো 8 এবং 2 যোগ করলে তুমি কি পাচ্ছ? 10 পাচ্ছ না? তাহলে যেটা নিছি 8 নিছি, এটার জন্য 1, 2 নিছি, 2 এর জন্য 1, ঠিক আছে। 4 নিছি, নি নাই, 4 এর জন্য 0, 1 নি নাই, 1 এর জন্য 0। তাহলে আমার এখানে আনসার পাচ্ছি 1010। এবার দেখো, এবার হচ্ছে বি। বি মানে কি জানি আমরা? 11। বি মানে কি? 11। তাহলে বি মানে যদি 11 হয়, এখানে দেখো কত কত যোগ করলে তুমি 11 পাবা। দেখো তো 8 2 1 8 2 1 আর 2 10, 10 রেখে 11। এই তিনটা নিচে না, তিনটার নিচে কি 1 বসবে। 4 নিয়ে নেই, 4 এর নিচে 0 বসবে। 4 নিয়ে নেই, তার মানে 4 এর নিচে কত বসবে? 0 বসবে। তাহলে আমাদের আনসারটা পাচ্ছি এখানে বি এর জন্য 1011। ঠিক আছে। এবার হচ্ছে 4। কত কত নিলে তুমি 4 পাচ্ছ? দেখো তো এখানে কত কত নিলে, শুধু 4 কে নিলে না, 4 এর জন্য 1, বাকিগুলো 0 0 1 0 0। এবার ডি। ডি মানে এখানে দেখো ডি। ডি এর জন্য দেখো ডি মানে কত? ডি মানে আমরা জানি 13। কত কত নিলে তুমি 13 পাবা? 8 8 4 12, এটা এটা আর 12 এর একে 13। তার মানে কি 1 1 1 আর 2 নিয়ে নেই, ওই জন্য 0। তাহলে 1 1 0 1, তারপর 9। কত কত নিলে তুমি 9 পাবা? 8 এবং 1। তাহলে 1 0 0 1 1 0 0 1। ঠিক আছে, 1 0 0 1। আমি আবারও বলতেছি, যেটা যেটা নিব ওইটার নিচে 1 বসবে, যেটা যেটা নিব না সেটার নিচে 0 বসবে। কেমন? বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমেল থেকে বাইনারির রূপান্তর। কেমন? এবার আমরা আরেকটা দেখি। এটা একটু লিখে ফেলো তোমরা, লিখলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। কেমন? এখন দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেল। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তাহলে কি আমরা একটা মান নিই 61.5। 61.5 অক্টাল থেকে কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমেলে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করব? দেখো এই মানটাকে দেখো অক্টালের বিট দ্বারা আগে বাইনারিতে নিয়ে যাব। এটা নিয়ম কি? যেটাতে থাকবে সেটার বিট দ্বারা বাইনারিতে নিয়ে যাব আগে। কোথায়? বাইনারি। ওই বাইনারি মানটাকে আবার হেক্সাতে নিয়ে যাব। কেমন? যেহেতু হেক্সাতে নিয়ে যেতে বলেছে। কেমন? তাহলে আমরা দেখি 61.5। তাহলে কি এটা অক্টালে না? প্রথমে কি অক্টালে? অক্টালের বিট কত? 3। অক্টালের বিট কত? 3। তার মানে কি 4 2 1। তাহলে করি 6। কত কত যোগ করলে 6 পাবা? 4 এর সাথে 2 যোগ করলে আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। এই যে 4 এর সাথে 2 যোগ করলে আমরা 6 পাচ্ছি। তাহলে এই দুটো সংখ্যা নিচে, এগুলোর নিচে 1, আর এটা নিয়ে নেই, এটার নিচে 0। তাহলে আমরা লিখতে পারি এটা 1 1 0। এবার 1 কত কত যোগ করলে তুমি 1 পাবা? শুধুমাত্র 1 যোগ করলে। এগুলো নিচো? নেই। তাহলে এগুলোর নিচে 0.5। এবার দেখো 5 কত কত যোগ করলে 5 পাবা? 4 এবং 1। তাহলে কি 1 1, এই যে 0 1 0 1। তাহলে এটা এখন কোথায় গেছে?
বাইনারিতে গেছে। এটা এখন কোথায় গেছে? বাইনারিতে। তাহলে এখন বাইনারি থেকে কোথায় নিয়ে যাবা? হেক্সাডেসিমেলে। ওই যে একটু আগেই করছি আমরা, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করছি না, পুরোটাই করে। তাহলে দেখো, তাহলে 1 0 0 0 1 1 0 1। তাহলে যখন আমরা বাইনারি থেকে হেক্সাতে নিয়ে যাব এখন, সেক্ষেত্রে নিয়মটা কি বলতো? হেক্সাডেসিমেলের বিট কত? 4। তাহলে 4টা 4টা করে নিতে হবে দশমিকের আগে, ডান থেকে বামে 1 2 3 4 1 2। তাহলে তার আরো কয়টা প্রয়োজন? 0। এগুলা 0 দিয়ে পরিপূর্ণ করতে হয়। তার আরো 4টা প্রয়োজন, টোটাল 2টা প্রয়োজন, ওইগুলা 0 দিয়ে পরিপূর্ণ করে দিছি। এখন দশমিকের পরে বাম থেকে ডানে, তাহলে 1 2 3, কিন্তু আমার লাগবে 4টা, আর একটা প্রয়োজন, ওইটা 0 দিয়ে পূর্ণ করে দিলাম। ঠিক আছে? এখন যেহেতু হেক্সাডেসিমেলে নিয়ে যাচ্ছি, কুটকি 8421 এদিক থেকে বসাই। 0 0 1 1 0 0 1 1, 0 থাকলে কাউন্ট করবো না, 1 থাকলে নিব। তাহলে 2 + 1 = 3। 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে? 0 থাকলে নিব না, 1 থাকলে নিব। ঠিক আছে? তার মানে কত? এটার আনসার 1। এটার আনসার কত? 1। এখন দেখো, তাহলে এখন দেখো 1, এবার হচ্ছে 1 0 1 0। তাহলে আমরা একটু বসাই 1 0 1 0 1 0 1 0। এটার জন্য আমরা কি করব? দেখো 1 1 মানে 8, এখানে প্লাস এই 0 নি নাই, তারপর এখানে কত? 1 এর জন্য 2, যেহেতু 1 এটার মান কত? 2। তাহলে 2, এখানে 0, তাহলে এটা লাগবে? লাগবে না। সমান কত? 10। হেক্সাডেসিমেলে 10 মানে এ, তাহলে এটা কি? এ। তাহলে আমরা লিখতে পারি 3131 পয়েন্ট এ, এটা হেক্সাডেসিমেল। তাহলে আমরা অক্টাল থেকে কোথায় নিয়ে গেলাম? হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম। অক্টাল থেকে কোথায় নিয়ে গেলাম? হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম। এভাবে করে নিয়ে যেতে হবে, কেমন? বিটের সাহায্যে, কোটের সাহায্যে, কেমন? এখন দেখবো আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এখন এই হেক্সাডেসিমেল থেকে অক্টালের জন্য আমি জাস্ট বলে দিই কিভাবে করবা। ধরো সেম, তুমি মনে করো পাইছো D.4 16, এটাকে কোথায় নিয়ে যাবা? অক্টালে নিয়ে যাবো না? তাহলে সেটার জন্য তুমি কি করবা? এই মানটাকে হেক্সাডেসিমেলের বিট দ্বারা, মানে কি 8421 দ্বারা তুমি আগে কোথায় নিয়ে যাবা? বাইনারিতে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাবা? বাইনারিতে। এই বাইনারি মানটাকে এবার 3 বিট দ্বারা কোথায় নিয়ে যাবা? অক্টালে নিয়ে যাবা। এটাই মানে এই মানটাকে তুমি 16 দ্বারা, মানে হচ্ছে 4 বিট দ্বারা বাইনারিতে নিয়ে যাবা, বাইনারি মানটাকে 3 বিট দ্বারা অক্টালে নিয়ে যাবা। ঠিক আছে? এটাই হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর। তো রূপান্তর এতটুকু পর্যন্ত ছিল। এটা সম্পূর্ণটা রূপান্তর, এক ক্লাসের মধ্যে সম্পূর্ণ রূপান্তর শেষ করে দিয়েছি আমি, কেমন? এবার দেখবো আমরা বাইনারি যোগ, বাইনারি বিয়োগ। এটা একটু দেখি আমরা। বাইনারি যোগ, বাইনারি বিয়োগটা একটু দেখি। বাইনারি যোগ, দেখো বাইনারি যোগটা কিভাবে করবা? তুমি মনে করো 0 + 0, 0 এর সাথে 0 যোগ করলে নরমাল যোগ 0 ধরো, তারপর 0 + 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, তারপর হচ্ছে 1 + 0, 1 এর সাথে 0 যোগ করলে পাবা তুমি 1। ঠিক আছে? এবার 1 + 1, এখানে দেখো বাইনারিতে 1 + 1 = 1 0 অথবা 10, কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে কিন্তু হয় 2। কত হয়? 2 হয়। 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 যেটা হচ্ছে তোমার দশমিক ডেসিমেলে মান, এই 2 এর বাইনারি মান হচ্ছে 1 0, কেমন? সেজন্য সবাই সংক্ষেপে বলে দেয় কি 1 0। ঠিক আছে? কিন্তু এটা কোথা থেকে আসছে? 2 এর মানে 2 হচ্ছে ডেসিমেল মান, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলে 10 আসে। এবার 1 প্লাস এই যে 3টা 1 যোগ করলে পাই 11, 11। এটা কিভাবে আসছে? 3টা 1 যোগ করলে আমরা পাই 3,
3 এর বাইনারি মান হচ্ছে 11 মানে 1 1। এবার হচ্ছে বাইনারি দেখি, বাইনারি বিয়োগটা কিরকম বিয়োগ। এই বাইনারি বিয়োগটা হচ্ছে এরকম, 1 এর সাথে 1 বিয়োগ করলে 0 এর সাথে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 গেলে 1, মানে নরমাল যেভাবে আমরা বিয়োগ করি সেটাই হচ্ছে কি বাইনারি বিয়োগ। ঠিক আছে, এখন এই সম্পূর্ণটা আমরা কোথায় দেখবো, একটু বিস্তারিত পড়বো 2 এর পরিপূরকে। কোথায়? 2 এর পরিপূরকে। এখন হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের পালা। কেমন? পরীক্ষা 100% আসে। এখন দেখি, এই 2 এর পরিপূরকের জন্য তোমাদের আমি একটা একদম সহজ নিয়ম দেখাই দিব পরীক্ষার জন্য, যেটা সিকিউ যাতে আনসার করতে পারো। সেই জিনিসটা কি দেখো, সেটা হচ্ছে প্রথম যে জিনিস, প্রথমটা হচ্ছে মানটা যেখানে থাকুক না কেন, কি বললাম, মান মানে ভ্যালুগুলা যে ভিত্তিতে দেওয়া থাকুক না কেন সেটাকে তুমি আগে ডেসিমেলে কনভার্ট করবা। কোথায়? ডেসিমেলে। ডেসিমেল থেকে নিয়ে যাবা, ডেসিমেলে কনভার্ট করার পর ডেসিমেল থেকে কোথায় নিয়ে যাবা? বাইনারিতে নিয়ে যাবা। ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার পরে যেটা করবা, ডেসিমেলের মান কোনটা ছোট দেখবা। কি বলছি? ডেসিমেলের কোন মানটা ছোট, যে মানটা ছোট, ডেসিমেলে যে মানটা ছোট সেটাকে তুমি কি করবা? 2 এর পরিপূরক করবা। প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, তারপর টুয়াইস কমপ্লিমেন্ট। ঠিক আছে, করার পর ছোট মানটা বলছি, ডেসিমেলের ছোট মানটা করার পর বড় যে মানটা ছিল সেটা থেকে সেটার সাথে ওই যে পরিপূরক করছো না ছোট মানটা, সেটা যোগ করে দিবা। তাহলে 2 এর পরিপূরক শেষ হয়ে যাবে। আমরা একটা দেখি কিভাবে করা যায় সেটা। 2 এর পরিপূরকের জন্য আমরা এবার একটা মান নিই, যেমন 1 1 2 8, আরেকটা নিলাম 3D 16। এটা একটা সৃজনশীল। তো আমরা দুইটা মান নেওয়ার পরে আমরা একটা নিয়ম শিখাইছিলাম, সেটা কি দেখো, ফার্স্টে হচ্ছে এই মানগুলাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? ডেসিমেলে। এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই পাবো 74 74, আর এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই পাবো 61। এটা একটু ক্যালকুলেটরে করে ফেলবা, যদি তাও প্রবলেম হয় আমার ফেসবুক পেজের মধ্যে ক্যালকুলেটরের একটা ভিডিও আছে, রিসেন্টলি গতকালকে আবার শেয়ার করা হয়েছে, সেটা একটু দেখে নিবা। কেমন? তো এখন দেখো, এখন এই মানটাকে, মান দুইটাকে কনভার্ট করবা কোথায়? বাইনারিতে। 74 মানে ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই পাবো 1 0 0 1 0 1 0। এটাকে যদি নিয়ে যাই আমরা পাবো 3D কে যদি আমরা নিয়ে যাই 61 মানে 10। ডেসিমেল কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি পাবো 1 1 1 1 0 1। এটা কেমন? তাহলে প্রথম কাজ কি, যে বেসি থাকুক না কেন সেটাকে ডেসিমেলে নিয়ে যাব, তারপর ডেসিমেল থেকে কোথায় কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। এবার দেখব এই ডেসিমেলের মান দুইটা থেকে কোনটা সবচেয়ে ছোট। তো এখানে দেখতেছি 74 থেকে 61 ছোট, যেহেতু 61 ছোট 61 কে আমরা পরিপূরক করব। কেমন? তাহলে দেখি একটু, এই 61 কে যদি আমরা পরিপূরক করি সেক্ষেত্রে দেখো, আমরা এখানে আরেকটা জিনিস 8 বিট রেজিস্টার নিয়ে নিয়ে কাজ করতে হবে, কারণ এর 4 এর উপরে চলে গেছে। 8 বিট যদি 9 হয়, 9 হলে তখন 16 বিট নিয়ে কাজ করতে হবে, এভাবে কাজ করতে হয় আর কি। তাহলে দেখো, এখন যেহেতু 61 এরটা কাজ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি 61 10। এটার বাইনারি পেয়েছি আমরা 1 1 1 1 0 1। কিন্তু এখানে দেখো, তাহলে এটাকে আমরা এবার কি করব? পরিপূরক করব। যেহেতু ছোট মান যেটা, সেটাকে আমাদের কি করতে হবে? পরিপূরক করতে হবে।
তাহলে আমরা যদি সেটাকে 2 এর পরিপূরক করি, তাহলে দেখো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 2 এর মানে 1 এর পরিপূরক। তাহলে এটার নিয়ম কি, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হয়। তাহলে 1 আছে, এখানে কি হবে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। তো আমি বলেছিলাম কি, এগুলার ক্ষেত্রে যদি 4 এর উপরে চলে যায় 8 বিট নিয়ে কাজ করা লাগে। কত বিট? 8 বিট নিয়ে কাজ করা লাগে। সেজন্য 1 2 3 4 5 6, তাহলে আরো কয়টা প্রয়োজন? 2টা প্রয়োজন। এগুলা 0 দিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে 0 0, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে। কেমন? এটা হচ্ছে 1 এর পরিপূরক। আবারও বলতেছি, 1 এর পরিপূরকটা কি, 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, উল্টাই দিয়ে দিই। কেমন? এবার দেখো, তাহলে 2 এর পরিপূরক করার জন্য 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিবা, প্লাস 1। যখন প্লাস 1 করবা তখন সেটা টুয়াইস কমপ্লিমেন্ট হয়ে যাবে এবং অটোমেটিক চিহ্ন নেগেটিভ হয়ে যায়। অটোমেটিক চিহ্ন কি, যে মানটা থাকে, মনে করো তোমার কাছে আছে 26, কেমন, তাহলে সেটা কি হয় -26 হয়ে যায়। এখন যেমন দেখো 6 to 1, সেটা অটোমেটিক কি হয়ে যাবে, তখন 2 এর পরিপূরক করলে -61 হয়ে যায়। কেমন? তাহলে কি 0 প্লাস 1, একটু আগে আমি যোগ দেখিয়েছিলাম, 0 প্লাস 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। এখানে তো হাতে কেড়ে কিছু নাই, তাই না? এটার কিন্তু কাজ নাই আর, এটা কাজ করছি শুধুমাত্র 1 এর পরিপূরকের জন্য, এখানে আর কিছু নাই। সেজন্য আমরা এগুলো বসিয়ে দিই, এগুলা বসিয়ে দিলাম। এটা হচ্ছে কি, যে মানটা পাইছি টুয়াইস কমপ্লিমেন্ট। কেমন? এখন যে কাজটা করব দেখো, সেটা হচ্ছে এখানে একটা মান পেয়েছি না আমরা, পাওয়ার পরে আগে 74, যেটা বড় মান, সেটার একটা বাইনারি মান ছিল না, ওই মানটা লিখবো। যে 74, সেটার বাইনারি মান কত ছিল আমাদের? সেটা ছিল 1001010। তাহলে যেহেতু একটাও পূর্ণ আছে, সেটা পূর্ণ করে দিলাম। কেমন? 8টা হওয়ার জন্য। তারপর 61, এই 61 এর জন্য আমরা পেয়েছিলাম কত? এই যে এটা 1 1 0 0 0 0 1 1। এখন এটা আমরা যোগ করে দিব, যোগ করে দিলে 2 এর পরিপূরক কমপ্লিট। 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, 1 এর সাথে 1 যোগ করলে 1 + 1 = 10। কেমন? 10 এর 0 ক্যারি 1, তাহলে 1 + 0 + 0 = 1, 1 + 0 = 1, 1 + 0 = 0 + 0 = 0, 0 + 0 = 0, 1 এর সাথে 1 যোগ করলে হয় 10, 10 এর 0 ক্যারি 1, 1 + 0 + 1, দুইটা 1 যোগ করলে হয় 10। আবার দেখাচ্ছি, 0 + 1 = 1, 1 + 1 = 10, 10 এর 0 ক্যারি 1, 1 + 0 + 0 = 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0 ক্যারি 1, ক্যারি এই যে ক্যারি 1, এই যে 1 + 0 + 1, 1 এর সাথে 1 যোগ করলে 10। এখন দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার বিট, 9 নাম্বার বিট যেটা, সেটা ওভারফ্লো হয়ে যায়, যেটাকে ক্যারি বিট বলা হয়, ওভারফ্লো হয়ে যায়। আর এই যে অষ্টম বিট হচ্ছে চিহ্ন বিট, তাহলে আমরা 9 নাম্বার বিটটা নিই না, 9 নাম্বার বিট কি আমরা নিই না। তাহলে আমাদের এখানে আনসারটা দাঁড়ায় 0 0 0 0 1 1 0 1। ঠিক আছে? তাহলে এইগুলো আমার কি দরকার আছে? এগুলো কোনো একটা জিরো, আগে জিরো যেগুলো আছে এগুলোর কোনো ভ্যালু আছে নাই। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কত? 1 1 0 1। এখন দেখো, তুমি একটা জিনিস মিলাই দেখো, আমি দেখাচ্ছি। 74 থেকে যদি 6 to 1 যাই, কত থাকে আর দেখো তো? 4 থেকে 1 গেলে কত? 3। 7 থেকে 6 গেলে 1, তাই না? 13, তাই না? 13 এর বাইনারি কত দেখো তুমি? 13 এর বাইনারি দেখো। তাহলে আমরা যদি 13 এর বাইনারি বের করি, এদিকে হয়তো দেখা যাও, এদিকে দেখো, 13 এর বাইনারি বের করলে 8421, 8421। 13 এর বাইনারি কিভাবে বের করি দেখো? 13 না, তাহলে যোগ করো, কত কত যোগ করলে 13 পাই? 841 না, দেখো 1 1 0 1 মিলছে, এখানে কত? 13। দেখছো মিলে গেছে। এই যে 13 এর বাইনারি 1101, এখানেও পাচ্ছি আমরা কত?
13। এটাই হচ্ছে 2 এর পরিপূরক। আবার একটু বলি তোমাদেরকে সহজে সিকিউ করার জন্য আপাতত এখন, না হয়তো অনেক তো আরো আছে, এগুলো না আপাতত মানে সব সিকিউ করতে পারবো আশা করি এই নিয়ম ফলো করলে। প্রথম নিয়ম, যদি ডেসিমেলে দেওয়া থাকে তো ওকে, আলহামদুলিল্লাহ। যদি দেওয়া না থাকে তখন যে বেসেই থাকুক না কেন সেটা কোথায় নিয়ে যাবা, ডেসিমেলে নিয়ে যাবা। ওই ডেসিমেলের মানটাকে বাইনারিতে কনভার্ট করবা। কেমন? বাইনারিতে কনভার্ট করার পর দেখবা ডেসিমেলে কোন মানটা ছোট, যে মানটা ছোট ওই মানটাকে কি করবা, ওই মানটাকে হচ্ছে তুমি 2 এর পরিপূরক করবা, বাইনারি মানটাকে আর কি 2 এর পরিপূরক করে এবার বড় মান যেটা ছিল ওইটার বাইনারি মান এবং 2 এর পরিপূরককৃত ছোট মানটা যোগ করে দিবা। বুঝছো? যোগ করলে 2 এর পরিপূরক কমপ্লিট। ওকে, তাহলে 2 এর পরিপূরকটা আমাদের এখানে শেষ। এর মধ্য দিয়ে আমাদের সংখ্যা পদ্ধতি শেষ, রূপান্তর এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি প্রথম অংশটা শেষ। ভালো করে দেখবে এগুলা। কেমন? এখন হচ্ছে চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ, যেটাকে ডিজিটাল ডিভাইস বলা হয়, সেটা একটু আমরা দেখি। দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইসটা হচ্ছে মেইনলি হচ্ছে লজিক গেট নিয়ে, পুরোটাই হচ্ছে লজিক্যালি। কেমন? তাহলে আমরা একটু দেখি লজিক গেট। এই লজিক গেট ফার্স্টে হচ্ছে লজিক গেটের প্রকারভেদ মনে রাখতে হবে। লজিক গেটের প্রকারভেদ হচ্ছে 3টি। সেগুলা কি কি? মৌলিক গেট, মৌলিক, যৌগিক, বিশেষ। 3টা দেখালাম, একটা মৌলিক গেট, যৌগিক গেট, বিশেষ গেট। কেমন? ওই যেটাই যৌগিক গেট সেটাই আবার সার্বজনীন গেট। কেমন? এখন মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড গেট, অর গেট, আর একটা নট গেট। আর যৌগিক গেট হচ্ছে 2টা, যেটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা নর গেট। আর বিশেষ গেট হচ্ছে XOR X নর গেট, XOR গেট, X নর গেট। আমরা একটু আঁকাটা দেখি। এগুলো আমার ইউটিউবে ভিডিও আছে, ভালো করে দেখে নিবা, ফেসবুকেও আছে। এখন তো আমি চাচ্ছি এটা এক ক্লাসের মধ্যে হয়ে যাক, তাহলে আমরা একটু সংক্ষেপে দেখে নিই। এন্ড মানে হচ্ছে এন্ড জানতে হবে। এন্ড মানে হচ্ছে বোঝার জন্য, এন্ড মানে হচ্ছে গুণ, সেটা হচ্ছে মনে রাখার জন্য। কেমন? অর মানে হচ্ছে যুগ। কেমন? তাহলে আমরা একটু দেখি। এই যে এখানের মধ্যে এন্ড গেট, ফার্স্টে এন্ড গেটের চিত্রটা একটু দেখি। এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, তারপর হচ্ছে নর গেট, XOR X নর। এগুলার ইনপুট সংখ্যা থাকে 2টা, সর্বনিম্ন 2টা। নট গেটের ইনপুট সংখ্যা 1টা। তাহলে এন্ড গেট হচ্ছে এরকম ডি এর মতো, এ বি। এন্ড মানে গুণ, তাহলে আমরা লিখতে পারি F ইকুয়াল টু এ বি। এটা হচ্ছে এন্ড গেটের চিত্র। তারপর এটা অর গেট মানে যোগ, তাহলে কি F ইকুয়াল টু এ প্লাস বি। এটা হচ্ছে অর গেট, হচ্ছে দেখতে প এর মতো। এটা হচ্ছে অর গেটের চিত্র। কেমন? তারপর এখন দেখো অর গেট গেল আবার নট গেট। এটা হচ্ছে নট গেটের চিত্র। এ থাকলে সেটা এ নট হয়ে যাবে। নট গেট একটা এমসিকিউ আছে, কি হিসাবে কাজ করে? ইনভার্টার হিসাবে কাজ করে। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হয়। তাহলে এটা অর গেট আর এটা নট গেট। এগুলো হচ্ছে মৌলিক গেট। এখন দেখবো আমরা যৌগিক গেট গুলা। দেখো এই যৌগিক গেটের ক্ষেত্রে দেখো, যৌগিক গেটে ন্যান্ড গেট ছিল না? এই যে ন্যান্ড গেট হচ্ছে, এই যে ন্যান্ড, দেখো ন্যান্ড মানে কি? এন আসছে না? এন মানে হচ্ছে নট। এন মানে কি? নট। যখন এন চলে আসবে এই সমীকরণের ক্ষেত্রে উপর একটা নট হয়। কেমন? বার হবে। আর সার্কিটের ক্ষেত্রে একটা বৃত্ত আছে। তাহলে আমরা যদি এন্ড আকার পরে একটা বৃত্ত দিয়ে দিই, এই যে একটা বৃত্ত দিয়ে দিই, তাহলে হয়ে গেল সেটা কি? ন্যান্ড হয়ে গেল। তাহলে এ বি, এফ ইকুয়াল এ বি নট। ওই যে একটা এন এর জন্য একটা নট আসবে বলছিলাম, এটা কি? ন্যান্ড। এবার সেম ভাবে নর এ বি, তাহলে এফ ইকুয়াল এ প্লাস বি নট। এটা হচ্ছে কোন গেট? নর গেট। কেমন? এখন দেখবো আমরা XOR X নর, সেটাও সেম। এখানে X এর জন্য একটা কি আসবে? ব্র্যাকেট আসবে। X এর জন্য একটা ব্র্যাকেট আসবে। আর যেহেতু আমরা কি আঁকতেছি? X
অর রাখতেছি, এক্স এর জন্য একটা ব্র্যাকেট আসবে, এবার হচ্ছে অর গেট, এই যে অর। ঠিক আছে, তাহলে এ বি, যেহেতু ব্র্যাকেট আসছে সমীকরণের মধ্যে মাঝখানে একটা কি আসবে, বৃত্ত আসবে। এই যে অর রাখতেছি, এক্স অর, এই যে বৃত্ত, এই যে এখানে প্লাসের মধ্যে একটা বৃত্ত চলে আসবে, এটা হচ্ছে এক্স অর। যদি এক্স ন রাখতে চাই, ব্র্যাকেট, ওই যে নর এন এর জন্য একটা এখানে বৃত্ত আসবে, তাহলে এফ ইকুয়াল এ এক্স নট বি, ওই যে এন এর কারণে একটা উপরে বার চলে আসছে, কেমন, নট চলে আসছে, তাহলে এটা এক্স অর আর এটা এক্স নট। এইগুলো হচ্ছে গেট। তাহলে লজিক গেটের প্রকারভেদ তিনটা, আর যদি বলা হয় লজিক গেট কয়টা, তাহলে লজিক গেট হচ্ছে 7টা। তাহলে এইগুলো হচ্ছে লজিক গেটের 7টা। কেমন, আঁকা শেষ এগুলা, আশা করি পারবা। কেমন, এখন দেখি আমরা এগুলা থেকে একটু সূত্র সারণ এগুলো একটু দেখে ফেলি। কেমন, তো এখানে তোমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি একটা ফাংশন দেখাবো, ওই ফাংশন থেকে একটা সত্য সারণী দেখি আমরা। সাপোজ লিখলাম এফ ইকুয়াল এ বি প্লাস এ বি নট, এ বি নট প্লাস এ বি সি। ঠিক আছে, এটার সাহায্যে, এই ফাংশনটার সাহায্যে সত্যক সারণী আঁকতে বলছে। কেমন, যদি সত্যক সারণী আঁকতে বলে সেক্ষেত্রে তুমি কি করবা, দেখো সেক্ষেত্রে ইনপুট, এই সত্যক সারণীর জন্য আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দিই। আচ্ছা, এর আগে তোমাদের আর একটু বেসিক দিয়ে দিই আমি, সেটা হচ্ছে যদি দেখো আমরা আগে টু ইনপুটের জন্য করি, তাহলে এফ ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট। এখানে দেখো টু ইনপুটের জন্য যখন করবা, আমার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। কেমন, তাহলে ইনপুট কত, টু না, তাহলে টু, এন এর মান 2 সমান 4, তাহলে 4টা গড় নিবা তুমি, রো বরাবর 4টা নিবা। কেমন, এগুলো বসানোর জন্য একটা, তাহলে কয়টা, টোটাল 5টা নিবা। এই যে 5টা নেওয়া শেষ। কেমন, 5টা নেওয়ার পরে এখন দেখো, তাহলে এগুলো বসাই আমি। এ এর জন্য একটা, বি এর জন্য একটা, এ নট এর জন্য একটা, বি নট এর জন্য একটা, রেজাল্টের জন্য একটা। তাহলে এ বি এ নট বি নট, যেহেতু এখানে এ নট আছে এখানে বি নট আছে। কেমন, আর রেজাল্ট, রেজাল্ট কি, এফ ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ইনপুটে বসানোর নিয়ম হচ্ছে যদি টু ইনপুট বিশিষ্ট হয়, দুইটা জিরো দুইটা ওয়ান, আর দ্বিতীয় ইনপুটে একটা অর্ধেক হয়ে যাবে, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। কেমন, তাহলে আমি বলছিলাম নট গেট, মানে যদি উপরে নট থাকে ইনভার্টারের কাজ করে, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। তাহলে এ, এই যে এটা এ নট না, উল্টে যাবে, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো। আর এটা কি বি নট না, এটা যেহেতু বি নট, তাহলে ইনভার্টারের কাজ করবে, বি এরটা পুরোটাই উল্টে যাবে, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো। কেমন, তাহলে এখন আনসারে আমরা কি করব, দেখো আনসারের ক্ষেত্রে আমরা চাইলে আরো ঘর বাড়াই করতে পারবো, অথবা এখানে করে ফেলতে পারবো, তবে ঘর বাড়াই করাটা বেটার। আমরা একটু ঘরটা বাড়াই করি, আলাদা আলাদা করে ফেলি, তাহলে তোমাদের তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এ নট বি এর জন্য একটা করি, এ বি নট, তারপর এফ ইকুয়াল কি এ নট বি প্লাস এ বি নট, এটা একটা। কেমন, তাহলে এ নট বি, এ নট এর সাথে বিটা কি করতে বলছে, গুণ করতে বলছে না, এই যে এ নট এর সাথে বি টা কি করতে বলছে, গুণ। জিরোর সাথে ওয়ান গুণ করলে, যে জিরোর সাথে ওয়ান গুণ করলে হয় জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো। এবার এ বি নট, এ বি নট মানে কি, এর সাথে বি নট গুণ করবো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো। কেমন, মানে এক কথায় হচ্ছে যদি গুণের ক্ষেত্রে একটা জিরো দেখি, আনসার কি হবে, জিরো হবে, মানে মিলতে হবে। কেমন, তারপর হচ্ছে যোগের ক্ষেত্রে একটা ওয়ান দেখলে সেটার আনসার
ওয়ান হয়। এবার কি, এবার হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, মানে এই দুইটা যোগ করতে বলছে। জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো। কেমন, এটা ছিল আমাদের দুই ইনপুট বিশিষ্ট। কেমন, যদি আমি একটু এমনি বলে দিই তোমাদেরকে, এটা টু ইনপুট বিশিষ্ট। মেইন কাজ হচ্ছে এখানে টু ইনপুট বিশিষ্টের ক্ষেত্রে প্রথম ইনপুটে দুইটা জিরো দুইটা ওয়ান, দ্বিতীয় ইনপুটে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। কেমন, এখন দেখি এর পরেরটা একটু দেখি। এটা ছিল সত্য সারণী আর কি। যদি থ্রি ইনপুট বিশিষ্ট হয়, যদি কি হয় থ্রি ইনপুট বিশিষ্ট, মানে ধরো এফ ইকুয়াল এ বি সি প্লাস এ বি সি নট, ছোট করে দেখাচ্ছি। যদি এরকম হয় থ্রি ইনপুট বিশিষ্ট হয়, তাহলে টু দি পাওয়ার এন সমান টু কিউব সমান 8, এভাবে 8টা গণ নিবা, মানে টোটাল 9টা। নেওয়ার পরে এ এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, যেহেতু সি নট আছে সি নট এর জন্য একটা, এ বি সি এর জন্য একটা, এ বি সি নট এর জন্য একটা, তারপর এফ মানে আনসারের জন্য একটা। তাহলে এ বি সি, তারপর এগুলোতে নট নাই, শুধু সি নট, সি নট এর জন্য একটা। কেমন, তারপর এ বি সি, এ বি সি নট, এফ মানে এটা পুরোটা। তাহলে প্রথম ইনপুটে নিয়ম হচ্ছে, নিয়ম হচ্ছে কি, প্রথম ইনপুটে যদি থ্রি ইনপুট বিশিষ্ট হয়, চারটা জিরো চারটা ওয়ান, দ্বিতীয় ইনপুটে দুইটা জিরো দুইটা দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। কেমন, তারপর তৃতীয় ইনপুটে আরো অর্ধক হয়ে যাবে, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। সি নট, সি নট মানে কি ইনভার্টার হিসাবে কাজ করে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখন এ বি সি মানে এ বি সি গুণ করতে বলতেছে। গুণ মানে বলেছিলাম কি, যদি একটা জিরো থাকে আনসার জিরো হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তিনটা গুণ, জিরো ইন্টু জিরো ইন্টু জিরো সমান জিরো। একটা জিরো থাকার মানে জিরো, জিরো জিরো জিরো, এখানেও জিরো। এখানে দেখো এখানেও কিন্তু দুইটা ওয়ান আছে একটা জিরো, জিরো থাকা মানে জিরো গুণের ক্ষেত্রে। এখানে তিনটাই ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান। ঠিক আছে, তিনটা গুণ করলে আমরা ওয়ান পাই, কারণ এখানে জিরো নাই। কেমন, এবার এ বি সি নট, এই যে দেখো এ বি সি নট মানে এটা, এই তিনটা গুণ করতে বলতেছে। কেমন, তাহলে দেখো জিরো একটা আছে, মানে মানে একটা দেখবে তুমি এখানে, এগুলাতে জিরো আছে, তার মানে এগুলা জিরো বসাই দিলাম, এখানে কি ওয়ান। এবার দেখি বি তে জিরো আছে মানে জিরো, এখানে জিরো আছে মানে জিরো। এবার কি এখানে দেখো ওয়ান ওয়ান ওয়ান, তিনটাই ওয়ান, তার মানে কি ওয়ান। এখানে কি ওয়ান ওয়ান জিরো, তার মানে একটা জিরো আসে মানে আনসার কি জিরো। এবার বলতেছে কি এ বি সি প্লাস এ বি সি নট, এই দুটা যোগ করে দেওয়ার জন্য, এটা আর এটা যোগ করে দেওয়ার জন্য। যোগের ক্ষেত্রে কি একটা ওয়ান থাকার মানে কি হবে আনসার ওয়ান। তাহলে এগুলোতে এটা জিরো 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 জিরো, এখানে কি একটা ওয়ান আছে মানে আনসার ওয়ান, এখানে একটা ওয়ান আছে মানে আনসার ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে থ্রি ইনপুট বিশিষ্ট সত্যক সারণী। এভাবে করবা, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমাদের সত্যক সারণী শেষ, বড় আসলে আর একটু এইভাবে করে এই নিয়মে করবা। কেমন, এবার একটু আমরা কি করবো গেট আঁকাটা একটু দেখি। কেমন, যদি আমরা গেট আঁকাটা একটু দেখি, ধরো এফ ইকুয়াল এ বি এফ ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট। এখন দেখবা গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা কত, কয়টা ইনপুট আছে। এখানে দেখো এ বি ছাড়া কিছু আছে নাই, তাহলে দুইটা তার নিবা। এই যে একটা তার দুইটা তার, ঠিক আছে, একটা এ আর একটা
বি নট আছে কিনা দেখবা। আমরা দেখতেছি এতেও নট আছে, বিতেও নট আছে, তাহলে সেক্ষেত্রে এ থেকে একটা নট টানবা, বি থেকে একটা নট টানবা, ঠিক আছে? এ থেকে একটা নট নিবা, বি থেকে একটা নট নিবা, কেমন? তাহলে এই যে এটা এ নট আর এটা কি বি নট। তাহলে তুমি এখন কি করবা দেখো, প্রথমে এ নট থেকে একটা তার নিবা, তারপর বি থেকে তার নিবা। এ নট এবং বি এর মাঝখানে কোন গেট? গুণ। গুণ মানে কি? এন গেট। দুইটার মাঝখানে কি আছে? এই যে, তাহলে এন গেট, কেমন? এখন দেখো তাহলে এটা কি হলো, এটা হচ্ছে এ নট বি। এবার হচ্ছে এই যে এটাতে আসি, এটাতে আসলে এ থেকে একটা, বি নট থেকে একটা, তাহলে এটার মাঝখানে কোন গেট? এন গেট, ঠিক আছে? তাহলে এটা কি হয়? এ বি নট। এখন দেখো এটা এবং এটা যুক্ত আছে প্লাস দিয়ে, প্লাস মানে কি? অর গেট। তাহলে এই দুটো আমরা যোগ করে দিই অর গেট দিয়ে, মানে প্লাস দিয়ে, তাহলে এটা হয় এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে? এভাবে করে করতে হবে আর কি। এখন দেখো আরেকটা দেখাই আমি, গেটের আমার অনেকগুলো ক্লাস আছে ইউটিউবের মধ্যে, সেগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে এফ ইকুয়াল এ প্লাস বি ডট এ বি নট, এটা ছোট থেকে একটা দেখে, এখানে দুইটা ইনপুট এ এবং বি, তাহলে এ এবং বি, এ বি। এখন দেখতে হবে এখানে নট আছে, ঠিক আছে, কিন্তু সিঙ্গেল নট নাই। যেহেতু সিঙ্গেল নট নাই, সেজন্য আমরা এখানে নট টানার কোনো প্রয়োজন নাই, মানে টান নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এ থেকে একটা ইনপুট যাবে, তারপর বি থেকে একটা ইনপুট যাবে। এ এবং বি মাঝখানে কোন গেট? মাঝখানে হচ্ছে প্লাস। প্লাস মানে কি? প্লাস মানে আমরা জানি হচ্ছে অর গেট, তাহলে অর গেট দ্বারা যুক্ত করো। অর গেট দেখতে প এর মতো। এবার এ বি নট, তাহলে এ থেকে একটা, বি থেকে একটা নট, উপরে নট একসাথে থাকলে কিন্তু সেটা কাউন্ট হবে না, কেমন? মানে তারের ক্ষেত্রে নট টানার জন্য, যেহেতু এ বি নট, এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ন্যান গেট। এটা কি? ন্যান গেট। তাহলে আমরা ন্যান গেট নিয়ে নিই, এই যে ন্যান গেট নিয়ে নিলাম, কেমন? নেওয়ার পর এটা এবং এটা যুক্ত আছে কি? গুণ। গুণ মানে কি? অর গেট দ্বারা। তাহলে এটা যুক্ত করে দিচ্ছি আমরা অর গেট দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সার্কিট। তাহলে আমার ওই ভিডিওগুলো একটু দেখে নিবা, তাহলে বুঝতে পারবা, কেমন? তাহলে আপাতত একটা ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব দেখাইছি। আমরা আরেকটা দেখি, আমরা 3 ইনপুট বিশিষ্ট একটা দেখি আমরা, এফ ইকুয়াল এ বি সি প্লাস এ বি সি নট প্লাস এ প্লাস বি। 3 ইনপুট বিশিষ্ট একটা দেখি, যেহেতু এখানে তিনটা ইনপুট এ বি সি, তাহলে তিনটা তার নিয়ে নিবা, 1 2 3, তিনটা তার নিয়ে নিছি। তাহলে এ বি সি, এখন সিঙ্গেল নট কোথায় আছে? শুধু সি তে না, তাহলে সি থেকে একটা নট নিব, কেমন? নেওয়ার পরে এখন দেখো প্রথমে এ থেকে একটা তার যাবে, বি থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে, যাওয়ার পর এ বি সি এর মাঝখানে কি? এ বি সি এর মাঝখানে হচ্ছে এন্ড গেট, এই যে এন্ড গেট, ঠিক আছে? এবার হচ্ছে এটাতে আসি, এটাতে এ থেকে একটা তার, বি থেকে একটা তার, তারপর সি নট থেকে একটা তার, তিনটার মাঝখানে এন্ড গেট, এন্ড গেট দিয়ে দিলাম, কেমন? এখন দেখো এবার হচ্ছে এ প্লাস বি নট। তাহলে আগে আমি দেখি এ থেকে একটা তার নিব, বি থেকে একটা তার নিব, কেমন? নেওয়ার পরে মাঝখানে কোন গেট আছে? মাঝখানে প্লাস। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে অর গেট, অর গেট, কিন্তু উপরে একটা নট আছে, এই নটের কারণে কি হয়ে গেল? এটা নর গেট হয়ে গেছে। কোন গেট? নর গেট, কেমন? এখন দেখো এটা, এটা এবং এটা তিনটার মাঝখানে প্লাস না? প্লাস মানে কি? প্লাস মানে অর গেট, তাহলে তিনটা যুক্ত হবে অর গেট দিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে সার্কিট, ঠিক আছে? তো তিনটা দেখাইছি, প্রত্যেকটা নিয়মের এই তিনটা পারলে হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কিভাবে মানে সার্কিট গুলো আঁকবা, ঠিক আছে? আমার ভিডিও গুলো একটু দেখে নিও। তাও এখন আমাদের সার্কিটের পর্ব শেষ, সূত্র সারণীও দেখালাম। দেখানোর পরে এবার আমরা একটু এটারে চলে যাই, এটার নিয়মটা বলে দিব, তোমরা করে নিবা, ঠিক আছে? বই থেকে একটু দেখে নিবা, যেহেতু বইয়ে আছে, কেমন? এটার ক্ষেত্রে
আমি একটু বলি, অ্যাডার। এই অ্যাডার হচ্ছে কম্পিউটারে যে সার্কিটের সাহায্যে যুগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে অ্যাডার বলে। কম্পিউটারের যে সার্কিটের সাহায্যে একটা সার্কিট থাকবে, ওই সার্কিটের সাহায্যে বাইনারি যুগের কাজ যেখানে সম্পূর্ণ করা হবে তাকে অ্যাডার বলা হবে। অ্যাডার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। এই হাফ অ্যাডার হচ্ছে 2 বিট দ্বারা সম্পূর্ণ হয়। তাহলে তোমাকে যদি বলা হয় হাফ অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডার হচ্ছে কম্পিউটারে যে সার্কিটের সাহায্যে দুই বিটের যুগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট, সেম 2 বিটের জায়গায় এখন কত হবে 3 বিট। কেমন? কম্পিউটারে যে সার্কিটের সাহায্যে 3 বিটের যুগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে কি বলা হবে? ফুল অ্যাডার। এখন এই অ্যাডারের ভিডিও আছে, একটু দেখে নিবা। কেমন? হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের জন্য 4টা স্টেপ ফলো করবা। সেটা কি কি? প্রথমে হচ্ছে প্রতীকী চিত্র আঁকবা, তারপর সার্কিট আঁকবা, তারপর মৌলিক গেটের সাহায্যে সার্কিট আঁকবা মৌলিক গেটের সাহায্যে, তারপর হচ্ছে তোমার না এর আগে সত্যক সারণী আঁকবা, সত্যক সারণী। এই 4টা স্টেপটা তুমি ফলো করবা। এখন এখানের মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি হাফ অ্যাডারের ক্ষেত্রে তোমার 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে এন্ড গেট এবং XOR গেট। এন্ড গেট হচ্ছে সি আউটপুট আর এটা XOR হচ্ছে এস আউটপুট। ঠিক আছে? এন্ড গেট হচ্ছে সি আউটপুট, XOR হচ্ছে এস আউটপুট। আর যদি তোমার ফুল অ্যাডারে যাও তখন হচ্ছে 3টা গেট লাগতে পারে, লাগে। একটা হচ্ছে কি এন্ড, XOR আর একটা অর গেট। এই 3টা গেটের সমন্বয়ে শেষ হয়। কেমন? তাহলে এখানে তোমার কিরকম আসতে পারে, তুমি চিনবা কিভাবে? ধরো তোমাকে বেশিরভাগ সময় এভাবে দিয়ে দিতে পারে, এই যে ইনপুট মানে কি? ইনপুট মানে ঢোকা, আউটপুট মানে বের হওয়া। কেমন? তাহলে দেখো এখানে 2টা ইনপুট ঢুকতেছে, 2টা ইনপুট বের হচ্ছে। আমরা জানি কি হাফ অ্যাডারের ক্ষেত্রে 2টা ইনপুট আউটপুট 2টা। তাহলে এই যে 2টা ইনপুট 2টা আউটপুট, তার মানে তুমি বুঝে যাবে সেটা কি হাফ অ্যাডার। যদি এরকম হয়, এরকম হলে 2টা ইনপুট ঢুকতেছে, 3টা ইনপুট বের হচ্ছে, তার মানে এটা কি ফুল অ্যাডার। কারণ ফুল অ্যাডারের কয়টা বিট? 3টা। সরি, এখানে ভুল হয়েছে একটু। 3টা ইনপুট ঢুকতেছে, 2টা ইনপুট বের 2টা আউটপুট বের হচ্ছে। তাহলে তোমার বুঝে যেতে হবে কি সেটা ফুল অ্যাডার। তার মানে কি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে আউটপুট সংখ্যা সেম 2টা, আর হাফ অ্যাডারে ইনপুট হচ্ছে 2, ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে 3। এখন তুমি দেখবা শুধু একটা জিনিস, মনে করো এভাবে দিছে, ধরো এভাবে দিছে, তার মানে তুমি দেখবা কি ইনপুট কয়টা ঢুকতেছে। এই যে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিয়েছে, 1টা 2টা, এই যে 3টা ইনপুট ঢুকতেছে, 2টা আউটপুট এই যে বের হচ্ছে। কেমন? তার মানে কি 3 × 2, তার মানে কি যে 3টা ইনপুট ঢুকতেছে, তার মানে 3টা ইনপুট ঢুকা মানে কি ফুল অ্যাডার, আউটপুট 2টা মানে ফুল অ্যাডার। যদি এরকম হতো, এই যে এরকম হলে এটা হাফ অ্যাডার। ঠিক আছে? তো বই থেকে একটু বাস্তবায়নটাও একটু দেখে নিবা। কেমন? তো আমি বাস্তবায়ন তোমাদের একটা দেখাই দিই, বাকিগুলো তোমরা করে নিবা সেম নিয়মে। কেমন? তাহলে তোমাদের যদি বলা হয় কি বলছেন, নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, তাহলে সেই ক্ষেত্রে আমি বললাম কি নর গেট দিয়ে ফার্স্টে এন্ড গেটের বাস্তবায়নটা আমি দেখাই দিই, বাকিগুলো সেম নিয়মে তোমরা করে ফেলবা। তাহলে দেখো প্রথমে হচ্ছে যেহেতু নর গেট দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন, যে গেট বলবে ওই গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। যখন বাস্তবায়ন বলবে তখন কি ওই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। তার মানে দেখো যেহেতু নর গেট দিয়ে বলতেছে, নর গেট ছাড়া আর অন্য কোনো গেট তুমি চাইলেও ইউজ করতে পারবা না। তাহলে দেখো এখানে ফার্স্টে হচ্ছে আমরা এন্ড গেটের আউটপুট লিখবা। তাহলে আমরা জানি এন্ড গেটের আউটপুট কি এবি না? এন্ড গেটের আউটপুট এবি, একটু আগে আমরা সার্কিটে দেখছিলাম। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এন্ড ইকুয়াল এ বি। এন্ড ইকুয়াল কি লিখতে পারি? এ বি। এটা যদি আমরা একটু সরলীকরণ করি, ফার্স্টে একটু মাথায় রাখবা, তোমরা দেখবা এই যে তারা একই বংশের কিনা।
নর, অর এক জিনিস, অর মানে হচ্ছে যোগ, এন্ড মানে হচ্ছে গুণ। তার মানে এখানে কি অর চলে আসছে, মানে সেটা কি গুণের কাজ সম্পূর্ণ করবে সে, সরি যুগের কাজ সম্পূর্ণ করবে। এন্ড মানে সে যুগের কাজ, সে গুণের কাজ সম্পূর্ণ করবে। অর মানে যুগের কাজ সম্পূর্ণ করবে, এন্ড মানে গুণের কাজ সম্পূর্ণ করবে। তারা কিন্তু একই না, একই বংশের না। যখন একই বংশের হয় না তখন তাদের মাথার উপরে দুইটা নট দিয়ে দিবা। তাদের মাথার উপরে কি দিয়ে দিবা? দুইটা নট দিয়ে দিবা। এখন দুইটা নট দেওয়ার পর এবার একটা জিনিস মাথায় রাখবে, যদি নট ভাঙ্গো, নট যদি ভাঙ্গো তখন সেক্ষেত্রে এন্ড থাকলে অর হবে, অর থাকলে এন্ড হবে, মানে যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। আমরা এখন এখান থেকে একটা নট ভাঙি, যেমন একটা নট ভাঙলে এই যে দেখো, অর্ধেক নট তাকে দিলাম আর অর্ধেক নট তাকে দিলাম, মাঝখানে কি? মাঝখানে গুণ না? তাই নট ভাঙলে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। যেহেতু গুণ আছে যোগ হয়ে গেছে, গুণ থাকলে কি যোগ হয়ে গেছে, ঠিক আছে। আর উপরে এই যে নট আগেরটা, এই যে একটা আছে সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তো, নর আসতে বলছে না, অর মানে যোগ। এই দেখো নরের উপর আমরা কি দেখছিলাম, একটা নট থাকে, এই যে দেখো নটটা আছে, এখন এখানে যোগও চলে আসছে, তাহলে এই ফরম্যাট চলে আসছে না। এবার এবার দেখো কিভাবে আঁকি আমরা। তাহলে যেহেতু দুইটা ইনপুট, যেহেতু কয়টা ইনপুট? দুইটা ইনপুট, দুইটা তার নিয়ে নিই। এই যে একটা তার, এই যে দুইটা তার, একটা তার এ আর একটা তার বি, একটা তার এ আর একটা তার বি। তাহলে এখানে নিয়মটা কি? যে গেট দিয়ে বলবো ওই গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। তাহলে এ নোট থেকে একটা তার যাবে, দেখো এই যে এ একটা তার গেল, সেটা কি নটের কাজ করবে, তাই না? কিন্তু নট তো ইউজ করতে পারবো না, মানে কি নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, সেজন্য আমরা নর গেট দিয়ে দিলাম, কেমন? তাহলে এবার বি এর জন্য বি থেকে একটা নিয়ে নিই সেম ভাবে, বি থেকে একটা নিয়ে নিলাম। এবার দেখো এ নট বি নট, মাঝখানে কি প্লাস না? প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে অর, প্লাস মানে অর, উপরে নট আছে। তাহলে এটা আমরা কি করতে পারি? এবার নর গেট দিয়ে যুক্ত করে দিতে পারি। নর গেট দিয়ে কি করে দিলাম? যুক্ত করে দিলাম। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি, যে দেখো এখানে পাচ্ছি এটা কি এ নট আর এটা বি নট হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট প্লাস বি নট, এখানে নট, ঠিক না? তাহলে এখান থেকে আমরা যদি এটা ভাঙি দেখবে যে আমাদের কি চলে আসবে, এন্ড গেট চলে আসবে। কিভাবে আসছে দেখো, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু এ নট প্লাস বি নট উপরে নট, ঠিক না? এটা লেখার পরে এখন দেখো এই নটকে যদি আমরা ভাঙি, নট ভাঙলে প্লাস থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, কেমন? তাহলে কি এই নটকে ভাঙলে অর্ধেক নট তাকে দিব আর অর্ধেক নট তাকে দিব। তাহলে এ ডাবল নট, দেখো এ ডাবল নট সমান সূত্রে এ, তাহলে আমরা লিখতে পারি এ ও গুণ থাকলে যোগ থাকলে গুণ হয়ে যাবে, এটা বি ডাবল নট মানে কি বি। এ দেখো এ বি, আমাদের এন্ড গেটটা চলে এসেছে, এন্ড গেট কি চলে এসেছে, ঠিক আছে। এইভাবে করে তুমি বাস্তবায়ন করবা। আবারও নিয়মটা বলতেছি, যদি তারা একই বংশের না হয়, তারা যদি কি একই বংশের না হয় তাহলে দুইটা নট দিয়ে দিতে হবে। আর একই বংশের হলে তো দেওয়ার দরকার নাই, তারা তো সেম জিনিসই, কেমন? বুঝে গেছে? এভাবে করে তোমরা বাস্তবায়নটা কমপ্লিট করবে, কেমন? এবার একটু সরল দেখে দিই, সরলের সূত্র ডি মর্গানের সূত্রগুলো বই থেকে দেখে নিবা। একটা সরল দেখে দিই কিভাবে করবো। এই যে এই সরলটা আমরা একটু করি, দেখো এ নট বি নট ডট সি নট ডি নট। এখন আমি বলছি যদি বড় নট থাকে, এরকম বড় নট থাকলে সেটাকে ভেঙে ফেলবা। সেটাকে কি করবা? ভেঙে ফেলবা। সেটাকে যদি আমরা ভাঙি, মানে কি এর কাছে অর্ধেক যাবে, এর কাছে অর্ধেক যাবে, তার মানে কি এ নট বি নট একটা বড় নট ডট। এখন কি ডট থাকবে? যেহেতু নট ভাঙছো ডট থাকবে না, সেটা কি হয়ে যাবে? গুণটা যোগ হয়ে যাবে। এই যে যোগ সি নট ডি নট উপর একটা নট হবে, কেমন? এখন দেখো ভাঙার পরে এবার তুমি কি করবা? এখানে বড় নট আবার এখানে হয়ে গেছে না, সেটাকে আবার ভাঙবা। সেটাকে কি করবা? আবার ভাঙবা। তাহলে অর্ধেক নট একে দিবা, অর্ধেক নট এই যে গুণ আছে যোগ হয়ে গেছে, কেমন? বি কে দিবা প্লাস সি। এবার এটাকে ভাঙলে এই যে এবার এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, সি ডাবল নট সমান সি, ডি ডাবল নট সমান ডি। এখন আবার দেখো, একটু দেখো এখানের মধ্যে এটা ছিল, থাকার পরে আমরা এটাকে কি করছি? একটা বড় নট ছিল, সেটাকে ভেঙে অর্ধেক তাকে দিছি, অর্ধেক তাকে দিছি। যখনই ভাঙছি তখন গুণটা যোগ হয়ে গেছে। এখন এটাকে কি করব? আমরা
বড় নট আছে সেটাকে ভাঙছি, এই যে আগে থেকে একটা নট ছিল এর থেকে একটা পাইছে, অর্ধেক পাইছে, তাহলে কি গুণ আছে যোগ হয়ে গেছে, গুণ আছে যোগ হয়ে গেছে। এ ডাবল নট সমান এ জানি, বি ডাবল নট সমান বি, সি ডাবল নট সমান সি, ডি ডাবল নট সমান ডি। এটা হচ্ছে আমাদের আনসার। কেমন বুঝা গেছে? এবার দেখো এই সরলীকরণের ক্ষেত্রে তুমি আরেকটা নিয়ম ফলো করতে পারো, যদি নট না থাকে এভাবে কমন নেওয়ার চেষ্টা করবা। কেমন? সরল যে কোনোভাবে করে দিবা, সরলে ভুল থাকে না, ঠিক আছে? এক সময় গিয়ে দেখবে যে মিলবে, না মিললেও যতটুকু রাখবা নাম্বার পাবা, ঠিক আছে? তাহলে সরলের ক্ষেত্রে কি নিয়ম ফলো করে দিবা, ওকে? তাও আরেকটা করাই দিই আমি। এখানে দেখো, এখানের মধ্যে এটা এবং এটা গুণ আকারে আছে না, তার মানে কি এগুলো আমরা গুণ করে দিই। তাহলে এক্স এর সাথে এক্স নট গুণ করলে এক্স এক্স নট, প্লাস এক্স এর সাথে ওয়াই গুণ এক্স ওয়াই, প্লাস ওয়াই এর সাথে এক্স নট গুণ মানে কি ওয়াই এক্স নট, আবার ওয়াই এর সাথে ওয়াই গুণ মানে ওয়াই ওয়াই, ঠিক আছে? ওয়াই ডট ওয়াই। এখন দেখো এক্স এ ডট এ নট সমান কি 0, তার মানে কি এক্স ডট এক্স নট সমান 0, প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স নট প্লাস ওয়াই ডট ওয়াই, ওয়াই ডট ওয়াই মানে এ ডট এ সমান হচ্ছে এ, তার মানে কি ওয়াই ডট ওয়াই সমান ওয়াই। এখানে আমরা বসাতে পারি এটা সমান ওয়াই, তাহলে এখানে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স নট প্লাস ওয়াই। এবার দেখো এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, এই জায়গা থেকে ওয়াই কমন নিতে পারি, নিলে এক্স প্লাস এক্স ডট, কারণ আমরা সূত্র পড়তেছি। এখন জিজ্ঞেস করতে পারো তিনটা থেকে তো ওয়াই কমন যায়, তিনটা থেকে কেন নিই নাই? এখানে এটা নিলে আমাদের সূত্রে পড়বে, কিসে পড়বে? সূত্রে পড়বে, ওই জন্য। তাহলে দেখো আমরা জানি এক্স এ প্লাস এ নট, এই যে দেখো এ প্লাস এ নট সমান আমরা জানি 1, তাহলে কি এক্স প্লাস এক্স নট সমান 1, তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই। এখানে আমরা কি লিখতে পারি? ওয়াই প্লাস ওয়াই। তাহলে ওয়াই প্লাস ওয়াই সমান এই যে এ প্লাস এ সমান হচ্ছে এ, তাহলে ওয়াই প্লাস ওয়াই সমান ওয়াই। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সরল হচ্ছে এভাবে করবা। আবারও বলতেছি, যদি একটা বড় নট থাকে সেটাকে ভাঙলে অর্ধেক তাকে দিবা, অর্ধেক তাকে দিবা। যখনই এরকম করবা, ডিভাইডেড করবা, তখন হচ্ছে প্লাস থাকলে গুণ হবে, গুণ থাকলে প্লাস হবে, মানে হচ্ছে অর থাকলে অ্যান্ড হবে, অ্যান্ড থাকলে অর হবে, ঠিক আছে? আর হচ্ছে অন্যতায় যদি এভাবে না পারো সূত্রে ফেলার চেষ্টা করবা, কমন নেওয়ার চেষ্টা করবা, শুধু একটু সূত্রগুলো দেখবে সরল পারবা, ঠিক আছে? তো এখন প্রত্যেকটা টপিক এখানে করে দিয়েছি আমি একদম চ্যাপ্টার 3 এর। একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখবা, আর বই নিবা একটু হাতে, দেখবা যে আশা করি পারবা। কেমন? তো সবার জন্য শুভকামনা, এতটুকুই থাকলো। ইনশাল্লাহ পরীক্ষা ভালো করে দিবা। ওকে, আসসালামু আলাইকুম।